বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাংলাদেশ বিষয়াবলীর প্রথম ক্লাস নদ ও নদী, বাংলাদেশের নদ ও নদী নিয়ে আমাদের বিস্তারিত একটু আলোচনা করা হবে। আপনারা এখন পর্যন্ত যারা ক্লাসে জয়েন করেননি, আপনারা অতি তাড়াতাড়ি আমাদের এই নদ নদী ক্লাসে জয়েন করে নিন। আমাদের ক্লাস 2 মিনিটের ভিতরে শুরু হয়ে যাবে। যারা যে সকল ভাই ও বোনেরা চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের এই লাইভ ক্লাসে জয়েন হয়ননি কিংবা হবেন, অতি তাড়াতাড়ি আপনারা সকল কাজ সেরে আপনারা ক্লাসে জয়েন করেন। জানি হয়েছে? যাই হোক, আমাদের আজকে ক্লাসটা এত লং হবে না, 1-1.5 ঘন্টার ভিতরে আমরা ইনশাল্লাহ চেষ্টা করব সীমিত থাকার জন্য। 1-1.5 ঘন্টার ভিতরে যতটুকু করা যায় আমরা অতটুকু করব। তার পরবর্তী যদি ক্লাস থেকে থাকে তাহলে আমরা পরবর্তীতে ক্লাসগুলো দ্বিতীয় পর্ব হিসেবে থাকবে, সমস্যা নেই। আপনাদের সম্পূর্ণ ক্লাস আপনাদের দিয়ে দেওয়া হবে এবং সেই সাথে ক্লাস শেষে আমরা পিডিএফ আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমরা এখন ক্লাস এখন পর্যন্ত কোনো ভাই বোন আপনারা যুক্ত হননি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা অতি তাড়াতাড়ি লাইভে জয়েন করেন, আমাদের ক্লাসে জয়েন করেন। আমাদের ক্লাসটি এখনই শুরু করতে চাচ্ছি আমরা। আপনারা যত তাড়াতাড়ি লাইভে জয়েন করবেন আমরা অত তাড়াতাড়ি আমরা ক্লাসগুলো করার চেষ্টা করব ইনশাল্লাহ। চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আমরা যেভাবে কথা দিয়ে থাকি যে জাস্ট 9টায় আপনাদের লাইভ ক্লাস নেব, আমরা কিন্তু জাস্ট 9টায় এই বোর্ডের সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু এখন পর্যন্ত আপনাদের কোনো রেসপন্স আমরা পাইনি। এই জন্য আমাদের কিন্তু কিছু করার থাকবে না। ক্লাস টাইমটা লং হয়ে যেতে পারে, এটা সম্পূর্ণ দোষ কিন্তু আপনাদের থেকে যাবে। আমি আবার বলছি, আপনারা এখনও যারা লাইভ ক্লাসে জয়েন হননি আপনারা অতি তাড়াতাড়ি জয়েন হয়ে যান, কারণ আমাদের প্রথম ক্লাসটাই থাকছে চিত্র নিয়ে। যদি এখন আপনারা লাইভে যদি যুক্ত না হন, পরবর্তীতে আপনারা বুঝতে পারবেন না চিত্রটা আসলে একটা গণিতের মতো, হ্যাঁ, যে ক্ষেত্রে আপনাদের অনেকটা উপকার আসবে আশা করি। এইখান থেকে এই নদ নদীর এই চিত্র থেকে মাস্ট বি 1 মার্ক সিলেক্টেড টু দ্য এক্সাম পরীক্ষায় কিন্তু মানে জব এক্সামে কিন্তু থাকবে একেবারে 100% ইনশাল্লাহ। বিশেষ করে প্রাইমারিতে বলাই নেই, প্রাইমারি 1 থেকে 2টি কোশ্চেন এখান থেকে চলে আসে সরাসরি, অর্থাৎ এই নদ নদী আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, যাই হোক, আপনারা অনেকেই যুক্ত হয়েছেন। মারুফা খাতুন বলছেন, আফসানা মুন্নি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কল্পনা আক্তার, স্যার আছি, হ্যাঁ ধন্যবাদ কল্পনা আপনাকে। আখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফসানা মুন্নি, স্যার আর একটু সাউন্ড হলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, সাউন্ড আমরা হ্যাঁ, আপনারা যুক্ত হননি তাই আমরা সাউন্ড দিতে পারছি না। মনে স্যার দেখা যাইতেছে না যে নদ নদী কাটে গেছে আমার সম্ভবত। দেখেন দেন ওটা দেন। ধন্যবাদ কল্পনা আপনাকে। আখি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখা তো জানা আফসানা মুন্নি, স্যার আচ্ছা আর একটু সাউন্ড হলে ভালো হয়। আচ্ছা, সমস্যা নেই, সাউন্ড আমরা আচ্ছা সবই ঠিক আছে, আপনারা শুধু লাইভে চলে আসেন। যেহেতু আমাদের চিত্র আসলে আমি এখানে খুব সুন্দরভাবে চিত্র আঁকাতে পারিনি, কারণ আমি চিত্র আঁকতে পারি না ভালো করে। যাই হোক, আপনাদের কিছু কমেন্ট আমরা রেসপন্স করছি। যে আফসানা মুনি বলছেন স্যার আর একটু সাউন্ড হলে ভালো। হ্যাঁ, আমরা সাউন্ড এখন সম্ভবত ঠিক আছে। তারপরে বিজেট নাবিল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ নাবিল ভাইয়া, আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? ইসরাত জাহান বলছেন আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন? টুম্পা আছি, হ্যাঁ ধন্যবাদ টুম্পা আপনাকে। ইসরাত জাহান, স্যার আমাদের এইখানে অনেক বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ নাই। আহা, খুব দুঃখজনক ব্যাপার বৃষ্টি হওয়ার কারণে। তারপর আপনি যে লাইভে আসছেন, একটু সিরিয়াসনেস আপনাদের মাঝে আছে এই দেখে আমি আসলেও
আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি যে আপনাদেরকে আসলে অনেক কিছু দেওয়ার আছে কিংবা আপনাদের অনেক কিছু নেওয়ার আছে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের ধারাবাহিক রক্ষা করার জন্য যেন ভালো কিছু দিতে পারি। রুনা রহমান, আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম রুনা, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? শরীফা আক্তার শাম্মী, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শামী শারমিন শারমিন শিলা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলেও আমাদের আপনাদের পূর্ণাঙ্গ যদি লাইভে না আসেন আমাদের একটু সমস্যা হবে, যেহেতু প্রথমে আমি চিত্র দিয়েছি, চিত্রটা আপনাদের বুঝতে কষ্ট হবে, এই জন্য আপনাদের কিছু কমেন্ট আমরা পড়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই সালাম দিচ্ছে, আসলে সবাইকে আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমি মনে হয় এখনই শুরু করা উচিত। ধন্যবাদ সকলকে। আচ্ছা, যাই হোক, আমাদের এইখান থেকে যদি শুরু করি, এটা হচ্ছে হিমালয়ের গঙ্গোত্রী হ্যাঁ, হিমালয়ের গঙ্গোত্রী ইকো। আচ্ছা, সম্ভবত হয়তোবা আপনাদের দেখতে কষ্ট হচ্ছে, হয়তোবা দেখা যাচ্ছে না, কারণ চিত্রটা এমনিতে বড় হয়ে গেছে, আর চিত্র বড় না হলে আপনাদের দেখতে কষ্ট হবে। যাই হোক, আমি একটু খুব কাছাকাছি চিত্র আঁকানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ভারতের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে যে এই জায়গাটা থেকে আপনার গঙ্গা নদীটি সরাসরি বাংলাদেশের রাজশাহীর ভিতর দিয়ে প্রবেশ করেছে। যখন বাংলাদেশের বাইরে ছিল এই নদীটি, নাম ছিল আপনার গঙ্গা নদী। বাংলাদেশে এসে বাংলাদেশের সরাসরি চাঁপাইনবাবগঞ্জের মধ্যে দিয়ে প্রবেশ করছে। এটা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জের একটা জায়গা, রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ। এটা আসতে পারে যে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করছে কোন জেলা দিয়ে, সেটা হচ্ছে চাঁপাই। আচ্ছা, চাঁপাই দিলাম, চাঁপাই রাজশাহী, হ্যাঁ, রাজশাহী আপনার বুঝে নেবেন। চাঁপাই রাজশাহীর মধ্য দিয়ে আপনার প্রবেশ করে এই নদীটির নাম ধারণ করছে পদ্মা নদী। এই নদীটির নাম ধারণ করছে কি নদী? পদ্মা নদী। আচ্ছা, আর এইখান থেকে, আচ্ছা, চিত্রটা আমি আবার বলছি, এখানে এটা হচ্ছে উত্তর, তাহলে আপনার বুঝতে সহজ হবে। আর এটা হচ্ছে আপনার দক্ষিণ, আর এই অংশটুকু হচ্ছে আপনার পূর্ব, আর এই অংশটা হচ্ছে আপনার পশ্চিম। তাহলে আপনার চিত্রটা ধরতে সহজ হবে। আচ্ছা, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীটি সরাসরি চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে রাজশাহী হয়ে সরাসরি যে প্রবেশ করেছে, এই প্রবেশ পথ নদীটি হচ্ছে পদ্মা নদী। আচ্ছা, আর এই উত্তর অঞ্চল থেকে সরাসরি আপনার সিকিমের পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে আপনার এই যে সিকিমের পার্বত্য অঞ্চলের মধ্য দিয়ে যে সরাসরি বাংলাদেশের নীলফামারী জেলা দিয়ে প্রবেশ করেছে নদীটি। নীলফামারী মধ্য দিয়ে প্রবেশ করেছে যে নদীটি, এই নদীটির নাম হচ্ছে আপনার তিস্তা নদী। নদীটির নাম হচ্ছে তিস্তা নদী প্রবেশ করেছে এদিক দিয়ে। আচ্ছা, তারপর আপনার এই দিক থেকে আরেকটা নদী প্রবেশ করবে, এইখানে লিখি পূর্ব, তাহলে সুবিধা হবে।
তিব্বতের কৈলাস, তিব্বতের কৈলাস, মানব সরোবর, মানব সরোবর, সরোবর, মানব সরোবর থেকে যে এই একটা অঞ্চল দিয়ে আপনার সরাসরি কুড়িগ্রামের মধ্যে দিয়ে প্রবেশ করেছে। আচ্ছা, তাহলে এই জেলাটার নাম হচ্ছে আপনার কুড়িগ্রাম। কুড়িগ্রাম, কুড়িগ্রামের মধ্য দিয়ে প্রবেশ করেছে যে নদীটি, সেই নদীটির নাম হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদী না, সরি, ব্রহ্মপুত্র নদ। ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে, ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছে। এইখান থেকে আস্তে আস্তে নদীর স্রোত দ্বারা সামনের দিকে যখন এগিয়ে যাবে, আর এই দিক থেকে নীলফামারীর তিস্তা নদীটা সামনের দিকে এগিয়ে যাবে, এক সময় একটা মিলিত হবে, এক জায়গায় মিলিত হবে। এই মিলিত জায়গাটার নাম হচ্ছে আপনার চিলমারি। কোথায় মিলিত হয়েছে? তিস্তা নদী এবং ব্রহ্মপুত্র নদ মিলিত হয়েছে আপনার চিলমারিতে। চিলমারিতে মিলিত হবে। আচ্ছা, চিলমারিতে মিলিত হবে। আর এখানে শুধু পদ্মা নদীতে এই পর্যন্ত আসছে। তারপর আপনার আরেকটা, এইখান থেকে আপনার সিলেটের অঞ্চল দিয়ে প্রবেশ করবে। এটা হচ্ছে আপনার আসামের লুসাই পাহাড় থেকে, আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড়, আসামের লুসাই পাহাড় থেকে, আসামের লুসাই পাহাড় থেকে সরাসরি এই যে নদীটাতে প্রবেশ করতেছে, এই নদীটার নাম হচ্ছে আপনার কুশিয়ারা নদী। কি নদী? কুশিয়ারা নদী। কুশিয়ারা নদী। আচ্ছা, আর এই যে এটা হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে যে নদীটি আসছে, এটা হচ্ছে আপনার কুশিয়ারা নদী। আর এইখানে বাংলাদেশ থেকে যে নদীটা, এটা হচ্ছে আপনার সুরমা নদী। এটা হচ্ছে আপনার সুরমা নদী, সুরমা নদী। আচ্ছা, এই সুরমা নদী এবং নদীর স্রোত দ্বারা, আর এইখান থেকে হচ্ছে আসামের লুসাই পাহাড় থেকে যে নদীটা আসছিল কুশিয়ারা নদী, এক সময় এসে তারা মিলিত হবে, এই যে জায়গায় মিলিত হয়েছে। যে মিলিত যে এখানে হয়েছে, এটা হচ্ছে আপনার কালনী নদী ধারণ করেছে। তাহলে সুরমা নদী আর কুশিয়ারা নদী যে মিলিত হয়েছে, মিলিত স্থানের নাম হচ্ছে কালনী নদী। কালনী নদী ধারণ করেছে। আচ্ছা, কালনী নদী ধারণ করার পর, কালনী নদী যে ধারণ করেছে, তো কালনী নদী ধারণ করেছে, এখানে যে মিলিত হয়েছে, মিলিত জায়গাটার নাম হচ্ছে আপনার, মিলিত জায়গাটার নাম হচ্ছে আপনার, মিলিত হয়েছে কোথায়? মিলিত হলো, মিলিত হয়েছে হবিগঞ্জের আজমেরীগঞ্জে, হবিগঞ্জ আজমেরীগঞ্জে, হবিগঞ্জে আজমেরি, আচ্ছা, হবিগঞ্জের আজমেরীগঞ্জে মিলিত হয়েছে। তাহলে সুরমা নদী আর হচ্ছে কুশিয়ারা নদী মিলিত হয়েছে, একটা জায়গায় মিলিত হয়েছে। এই নদীটির নাম ধারণ করছে কালী নদী। আর কালী নদী মিলিত হয়েছে আপনার কোথায়? মিলিত হয়েছে হবিগঞ্জে আজমেরীগঞ্জে মিলিত হয়েছে। আচ্ছা, যাই হোক, তারপর আপনার এদিক থেকে সামনের দিকে আবার নদীর স্রোত দ্বারা সামনের দিকে প্রবাহিত হচ্ছে। আর এই দিক থেকে এই তিস্তা নদী আর হচ্ছে ব্রহ্মপুত্র নদ সামনের দিকে একটু আপনার প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হওয়ার পর এখানে 1787 সালে আপনার ভারতের আসামে ভূমিকম্প এবং প্রবণ বন্যার কারণে নদীর স্রোত দ্বারা আপনার পরিবর্তন হয়ে যায়। ভূমিকম্পের ফলে যে নদীর নিচের অংশটুকু আপনার উপরে উঠে যায়, যার ফলে এখানে একটি ফাটল সৃষ্টি হয়। এই ফাটলটা হওয়ার ফলে দুটি নদীর স্রোত দ্বারা প্রবাহিত হয়। এই দুটি স্রোত দ্বারা প্রবাহিত হওয়ার পর আপনার এটা হচ্ছে আপনার কি ছিল, যে ব্রহ্মপুত্র নদ ছিল। এই ব্রহ্মপুত্র নদ থেকে এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ, পুরাতন ব্রহ্মপুত্র নদ। আচ্ছা, পুরাতন ব্রহ্মপুত্র নদ। আর এখানে আপনার মিলিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ, আর এখানে
কালী নদী মিলিত হয়ে মিলিত জায়গাটার নাম হচ্ছে আপনার মেঘনা নদী। মেঘনা নদী ধারণ করেন, মেঘনা নদী ধারণ করেন। আচ্ছা, এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদ আর মেঘনা নদী ধারণ করেন। এই জায়গাটার নাম হচ্ছে আপনার, যে জায়গায় মিলিত হয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং মেঘনা নদী মিলিত হয়, এই জায়গাটার নাম হচ্ছে কিশোরগঞ্জের ভৈরব বাজার। ভৈরব বাজারে মিলিত হয়, ভৈরব বাজার। ভৈরব বাজার কিশোরগঞ্জে মিলিত হয়, কিশোরগঞ্জে, কিশোরগঞ্জে আপনার মিলিত হবে। আচ্ছা, এখন এখানে বিষয়টা হচ্ছে, আমি আবারও বলছি যে 1787 সালে যখন ভারতের আসামে, হ্যাঁ, ভূমিকম্প হয়, ভূমিকম্প হওয়ার ফলে এইখানে একটা ফাটলের সৃষ্টি হয়। আচ্ছা, এই জায়গাটা হচ্ছে কোথায় ফাটল সৃষ্টি হয়? এটা হচ্ছে আপনার জামালপুরে। এই জায়গাটা হচ্ছে আপনার জামালপুরে, জামালপুর দেওয়ানগঞ্জে, জামালপুরের দেওয়ানগঞ্জে, দেওয়ানগঞ্জে। আচ্ছা, দেওয়ানগঞ্জে, জামালপুরে দেওয়ানগঞ্জে আপনার এই জায়গাটায় নদীর স্রোত দ্বারা প্রবাহিত হওয়ার পর ব্রহ্মপুত্র নদীর, হ্যাঁ, ব্রহ্মপুত্র নদীর গতিটা পরিবর্তন হয়। এই যে গতিটা পরিবর্তন হয়ে এই গতিটা আপনার কমে যায়, কমে গিয়ে এই গতিটা আপনার বেড়ে যায়। এই গতিটা বেড়ে গিয়ে আবার এই দিক থেকে আপনার আসে, আবার এই দিক থেকে আপনার পদ্মা নদী এই দিক থেকে আসে, আর এইখান থেকে মেঘনা নদী, এই যে এখানেতে মেঘনা নদী, পদ্মা, ব্রহ্মপুত্র নদ এবং মেঘনা নদী এসে পুরাতন ব্রহ্মপুত্র নদ, এটা হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদ, আর এটা হচ্ছে আপনার যমুনা নদী, যমুনা নদী। তাহলে এখানে পদ্মা আর এখানে হচ্ছে আপনার যমুনা, যমুনা নদী মিলিত হয়ে, পদ্মা এবং যমুনা নদী মিলিত হয় আপনার গোয়ালন্দতে, গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়, গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়। আচ্ছা, এখানে পদ্মা নদী, এখানে দেখেন এই যে ভূমিকম্প হওয়ার পর 1787 সালে যখন ভূমিকম্প হয়েছিল, তখন পুরাতন ব্রহ্মপুত্র নদ এই দিকে প্রবাহিত হয় এবং এই দিক থেকে যে প্রবাহিত, এটা হচ্ছে যমুনা নদী। যমুনা নদী প্রবাহিত হয়ে আর এখানে স্রোত দ্বারা এদিকে আসে এবং পদ্মা নদীর স্রোত দ্বারা, নদীর স্রোত দ্বারা এদিকে আসে। আসার পর এখানে একটা মিলিত জায়গাটা হচ্ছে গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়, অর্থাৎ পদ্মা এবং যমুনা মিলিত হয় গোয়ালন্দ রাজবাড়িতে, গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়। তারপর আছে আপনার এই পদ্মা এবং যমুনা মিলিত হওয়ার পর পদ্মা নামই ধারণ করেন, পদ্মা নাম ধারণ করে সামনে থেকে এগিয়ে যায়। আবার এই দিক থেকে আপনার মেঘনা নদী থাকে, এখান থেকে যে নামটা ধারণ করে এটা হচ্ছে মেঘনা নদী। এই পদ্মা আর মেঘনা মিলিত হয় আপনার এই জায়গায়। যখন মিলিত হয় পদ্মা এবং মেঘনা মিলিত হওয়ার পর, মিলিত হওয়ার জায়গাটা হচ্ছে আপনার চাঁদপুর, চাঁদপুরে মিলিত হয়, চাঁদপুরে মিলিত হয়। আচ্ছা, তাহলে এই পদ্মা নামই ধারণ করে সামনের দিকে এগিয়ে যায় এবং এইখান থেকে যে মেঘনা নদী ছিল, মেঘনা নদী সামনের দিকে এগিয়ে যাওয়ার পর এখানে একটা মিলিত জায়গা হচ্ছে চাঁদপুর, চাঁদপুরে মিলিত হয়। চাঁদপুর থেকে সরাসরি আপনার এইভাবে সরাসরি মেঘনা নদী থাকে, এটা আপনার পরিবর্তন হয়ে মেঘনা নদী আসে, মেঘনা নদী সরাসরি ব্রহ্মপুত্রতে পতিত হয়। এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র, এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্রতে পতিত হয়, ব্রহ্মপুত্র নদী, ব্রহ্মপুত্র নয়, এটা হচ্ছে বঙ্গোপসাগরে পতিত হয়, বঙ্গোপসাগরে পতিত হয়, বঙ্গোপসাগরে পতিত হয়, আচ্ছা, বঙ্গোপসাগরে পতিত হয়। বঙ্গোপসাগর পতিত হওয়ার পর এখান থেকে, আচ্ছা, এখানে আমার তো মিশিয়ে দিতে হবে সম্ভবত, এখানে আপনাদের না হয় বোঝানো কষ্ট হবে। আচ্ছা, যাই হোক, এখান থেকে দিলাম। আচ্ছা, এইখান থেকে আপনার মিজোরামের
লুসাই পাহাড়, মিজোরাম এর লুসাই পাহাড়, লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়। মিজোরামের লুসাই পাহাড় থেকে সরাসরি বাংলাদেশে আসে। আর এইখান থেকে আপনার হালদা নদী, এটা হচ্ছে আপনার বাংলাদেশের হালদা নদী। বাংলাদেশের জন্ম, বাংলাদেশেই তার সমাপ্তি ঘটে। এই যে বাংলাদেশের মিজোরামের লুসাই পাহাড় থেকে মিজোরামের লুসাই পাহাড় হচ্ছে আপনার রাঙামাটিতে, এটা হচ্ছে আপনার রাঙামাটিতে, রাঙামাটি হচ্ছে আপনার হালদা নদী, এটা হচ্ছে আপনার খাগড়াছড়িতে, খাগড়াছড়িতে। আচ্ছা, এটা হালদা নদী, হ্যাঁ, হালদা নদী, হালদা নদী। আচ্ছা, হালদা নদী। আর এখানে হচ্ছে আপনার মিজোরামের লুসাই পাহাড় থেকে যে নদীটা, মিজোরামের লুসাই পাহাড় থেকে রাঙামাটি এবং খাগড়াছড়ির হচ্ছে আপনার হালদা নদী মিলিত হয় এইখানে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার কালুরঘাট। এই জায়গাটার নাম হচ্ছে আপনার কালুরঘাট, চট্টগ্রামের কালুরঘাটে মিলিত হয়, কালুরঘাটে মিলিত হয়। আচ্ছা, তাহলে এই হালদা নদী আর হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে রাঙামাটির যে কর্ণফুলী নদীটি, কর্ণফুলী নদীটি মিলিত হয় কোথায়? কালুরঘাটে। তাই কালুরঘাটে মিলিত হওয়ার পর আপনার এই নদীটি হচ্ছে আপনার কর্ণফুলী নদী। এই নদীটির নাম হচ্ছে কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী ধারণ করে, কর্ণফুলী নদী ধারণ করে। আচ্ছা, যাই হোক, এখানে আপনাদের আমি আবারও বুঝিয়ে দিচ্ছি, কারণ এখানে অনেক হিবিজিবি বেজে গিয়েছে, আমি বুঝতে পারছি। আমি আবার বলছি যে প্রথমে শুরু করবেন এখান থেকে। তো এটা হচ্ছে আপনার হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে, হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে এই গঙ্গা নদীটি, ভারতের গঙ্গা নদীটি বাংলাদেশে যখন চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মধ্য দিয়ে সরাসরি প্রবেশ করে, তখন এটির নাম পদ্মা নদী ধারণ করে। পদ্মা নদী ধারণ করে এই দিক থেকে প্রবাহিত হয় পদ্মা নদী। আর এই সরাসরি উত্তর অঞ্চল থেকে সিকিমের পার্বত্য অঞ্চল থেকে একবারে নীলফামারী জেলার মধ্যে দিয়ে তিস্তা নদীটি সরাসরি বাংলাদেশে প্রবেশ করে, বা তিস্তা নদীটি এদিক থেকে প্রবেশ করবে। আর এইখান থেকে আপনার তিব্বতের কৈলাস মানব সরোবর থেকে, এটা হচ্ছে আপনার তিব্বতের কৈলাস মানব সরোবর হচ্ছে এটা আপনার কুড়িগ্রামে, হ্যাঁ, কুড়িগ্রামে। এই কুড়িগ্রাম দিয়ে সরাসরি যে কুড়িগ্রাম দিয়ে প্রবেশ করতেছে, কুড়িগ্রাম দিয়ে সরাসরি যে নদীটি প্রবেশ করে সেই নদীটির নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদ। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদটি প্রবেশ করবে। প্রবেশ করার পর নদীর স্রোত দ্বারা এক সময় এসে একটা জায়গায় থামবে বা মিলিত হবে। মিলিত হওয়ার পর এই জায়গায় যে মিলিত হয়েছে এটার নাম হচ্ছে চিলমারি। আচ্ছা, চিলমারি হচ্ছে আপনার কুড়িগ্রামের, এই চিলমারিটা হচ্ছে আপনার কুড়িগ্রামের। আচ্ছা, কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হবে। আবার এই কুড়িগ্রামের চিলমারিতে মিলিত হওয়ার পর কিছুক্ষণ যাওয়ার পর যখন আপনার 1787 সালে ভারতের আসামে ভূমিকম্প হয়, প্রবল ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের এই নদীটি আপনার 1787 সালে নদীর স্রোত ধারাটা, গতিটা পরিবর্তন হয়ে যায়। এই যে পুরাতন ব্রহ্মপুত্র নদটা যে ছিল তখন, ব্রহ্মপুত্র নদটা ছিল, ব্রহ্মপুত্র নদটাকে দ্বিখণ্ডিত হয়ে যায়। দ্বিখণ্ডিত হয়ে আমার হাতের একদম বাম পাশে যমুনা নদী এবং ডান পাশের দিকে পুরাতন ব্রহ্মপুত্র নদটা গতি ধারাটা পরিবর্তিত হয়। পরিবর্তিত হয়ে এই পুরাতন ব্রহ্মপুত্র নদের গতির ধারাটা কমে যায়, স্রোতের পরিমাণটা কমে যায় এবং যমুনা নদীর স্রোতটা ঠিকই থাকে। থাকার পর আপনার এক সময় এই যমুনা নদী আর এইখান থেকে সরাসরি যে রাজশাহী থেকে প্রবেশকারী যে নদীটা পদ্মা নদীটি একসময় এই জায়গায় আসে, মিলিত হবে। মিলিত হওয়ার পর যে জায়গাটা মিলিত হয়েছে সেই জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ, অর্থাৎ রাজবাড়িতে মিলিত হয়েছিল। গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছে। প্রশ্ন আসে যে পদ্মা এবং যমুনা কোথায় মিলিত হয়েছিল? পদ্মা এবং যমুনা মিলিত হয়েছিল গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছিল। আচ্ছা, তারপর এই পদ্মা এবং যমুনা মিলিত হওয়ার পর এই পদ্মা নামই ধারণ করে থাকেন। পদ্মা নদী সামনের দিকে যখন প্রবাহিত হয় আর এই দিক থেকে যে আপনার এই দিক থেকে আসে আপনার এটা হচ্ছে আপনার পুরাতন ব্রহ্মপুত্র নদ, এবং পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং কালনী নদী এসে মিলিত হয় এই জায়গাটার নাম হচ্ছে আপনার মেঘনা নদী। তো মেঘনা নদী যখন ধারণ করেছিল
মেঘনা নদী থেকে সরাসরি নদীর স্রোত দ্বারা সামনের দিকে যখন এগিয়ে যায়, এই দিক থেকে আপনার পদ্মা নদী আসে, আর এদিক থেকে হচ্ছে মেঘনা নদী। পদ্মা এবং মেঘনা নদী মিলিত হয় চাঁদপুরে। যে তাহলে যদি প্রশ্ন আসে যে পদ্মা এবং মেঘনা কোথায় মিলিত হয়, পদ্মা এবং মেঘনা মিলিত হয় চাঁদপুরে, চাঁদপুরে মিলিত হয়। এই চাঁদপুর থেকে যখন সরাসরি সামনের দিকে যখন নদী স্রোত দ্বারা প্রবাহিত হয়, এটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। তার মানে এটা হচ্ছে দক্ষিণে, এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে আপনার দক্ষিণে। তারা এখানে কি নাম ধারণ করে, এটা হচ্ছে আপনার মেঘনা। মেঘনা নামই ধারণ করে থাকে। পদ্মা এবং মেঘনা মিলিত হওয়ার পর এটা মেঘনা নাম ধারণ করে, এটা মেঘনা নাম ধারণ করে। মেঘনা, আচ্ছা আমি লিখে দিচ্ছি, মেঘনা নাম ধারণ করে। মেঘনা নদীটি সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়, যে আমি লিখে দিয়েছি বঙ্গোপসাগরে সরাসরি পতিত হয়। আচ্ছা, এই দিক থেকে আমার এইটুক কমপ্লিট। এখন আমাদের আসার পালা হচ্ছে আপনার এইখান থেকে। আচ্ছা, এটা হচ্ছে আপনার আসামের লুসাই পাহাড়। আসামের লুসাই পাহাড় এটা হচ্ছে কোথা থেকে, এটা হচ্ছে আপনার সিলেট জেলা থেকে আসছে। আসামের লুসাই পাহাড় এবং সুরমা নদী, অর্থাৎ এই সিলেট জেলার মধ্য দিয়ে এখান থেকে সরাসরি আসামের লুসাই পাহাড় থেকে যে নদীটা আসছে এটাকে হচ্ছে আপনার কুশিয়ারা নদী, আর এই দিক থেকে যে নদীটা আসছে এটা হচ্ছে আপনার সুরমা নদী। এই সুরমা নদী এবং কুশিয়ারা নদী যে জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাটার নাম হচ্ছে আপনার হবিগঞ্জের আজমেরিগঞ্জে। এই যে আমি এখান থেকে আবার দিয়ে মিলিত হওয়ার জায়গাটা দিয়ে দিয়েছি, মিলিত হয়েছে হবিগঞ্জের আজমেরিগঞ্জে মিলিত হয়েছে। এবং এইখানে যে মিলিত হলো এই নদীটির নাম হচ্ছে কালনী নদী। তাহলে সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছিল কালনী নদীতে। কালনী নদীটা সরাসরি নদীর স্রোত দ্বারা সামনের দিকে যখন প্রবাহিত হয়েছিল, এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং এখানে হচ্ছে আপনার মেঘনা নদী, এখানে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং কুশিয়ারা নদী যখন মিলিত হয়েছে একটা জায়গায়, এই নদীটির নাম হচ্ছে আপনার মেঘনা নদী। তো মেঘনা নদীটা সরাসরি এই দিকে যখন প্রবাহিত হয়, এই মেঘনা আর এখান থেকে রাজশাহী জেলা থেকে যে নদীটা সামনে থেকে এগিয়ে যায়, এই পদ্মা আর এই মেঘনা মিলিত হয় আপনার চাঁদপুরে। চাঁদপুরে মিলিত হওয়ার পর আপনার এটা মেঘনা নামই ধারণ করে থাকে। পদ্মা নাম আর তখন থাকে না, তখন হয়ে যায় মেঘনা নদী। মেঘনা নদী সরাসরি বঙ্গোপসাগরে পতিত হয়। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এইখানে যেমন এটা হচ্ছে আপনার মিজোরামের লুসাই পাহাড়। এটা হচ্ছে মিজোরামের লুসাই পাহাড় থেকে, মিজোরামের লুসাই পাহাড় থেকে কর্ণফুলী, মিজোরামের লুসাই পাহাড়। আর এটা হচ্ছে বাংলাদেশের জন্ম, বাংলাদেশের শেষ, এটা হচ্ছে আপনার হালদা নদী। মিজোরামের লুসাই পাহাড় এবং হালদা নদী আপনার এক জায়গায় মিলিত হয়, এই জায়গাটার হচ্ছে আপনার কালুরঘাট। আর এই নদীটির নাম হচ্ছে আপনার কর্ণফুলী নদী। অর্থাৎ কালুরঘাটে কর্ণফুলী, হালদা নদী আর হচ্ছে আপনার মিজোরামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়, হালদা নদী, হালদা নদী এবং মিজোরামের লুসাই পাহাড়টা সরাসরি আপনার কর্ণফুলী নদীতে পতিত হয়। কর্ণফুলী নদীতে পতিত হওয়ার পর এই নদীটি কর্ণফুলী নদী হয় এবং এই জায়গাটার নাম হচ্ছে চট্টগ্রামের কালুরঘাট। তো এই ছিল আপনার এই নদ নদীর একটা চিত্র। হয়তোবা আমি জানি আপনাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, কারণ আমাদের এখানে চিত্র যতটুকু দেওয়া আছে, লেখা বেশি হওয়ার কারণে একটু হিবিজিবি বেজে গিয়েছে, কিন্তু আমাদের পিডিএফ খুব সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা আমাদের পিডিএফে সকল কিছুই পাবেন আশা করি। আর এই যেগুলো লিখেছি আমরা, এগুলো আমরা লিখে দিচ্ছি। হয়তোবা আপনাদের আমি হয়তোবা ওইভাবে ক্যারি করাটা হয়তোবা কঠিন হবে, যেহেতু আপনারা এই চিত্র অনেক বড়, বাংলাদেশে একটা চিত্র হয়তোবা ওইরকম আমার চিত্র হয় নাই, কিন্তু বুট ছোটো থাকার কারণে আপনাদের এখানে লেখার একটু হিবিজিবি বেজে গিয়েছে, যার সুবাদে আপনাদের বুঝতে হয়তোবা একটু কষ্ট হয়েছে। কিন্তু আমাদের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিলে আপনারা সরাসরি পিডিএফ থেকে 100% বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এটা বলে নোট করবো। হ্যাঁ, নোট তো অবশ্যই আপনাদের দিয়ে দেওয়া হবে। আর আপনাদের ভূগোল সাবজেক্ট তো পড়িনি, অনেক কঠিন। এই টপিকটা ভূগোলে ছিল, আবার অন্য দেশের এমনও পড়তে হয়। হ্যাঁ রাইট, এটা ভূগোলের সাবজেক্ট হলেও কিন্তু এটা আপনার সাধারণ জ্ঞানের একটা অংশ। এই অংশ থেকে কিন্তু প্রাইমারি থেকে 1 থেকে 2 মার্ক আপনাদের ক্যারি করতে হবে। এই জন্য এই জায়গাটুকু আপনাদের 100% ক্লিয়ার থাকতে হবে, এই জন্য চিত্রটা দেওয়া। হয়তোবা আমাদের
বোর্ডটা ছোট হওয়ার কারণে লেখাগুলো আপনার উলট পালট বেজে গিয়েছে, হয়তো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, তারপর আপনাদের বুঝে নেবেন। আমাদের পিডিএফ এই আমাদের ক্লাস শেষে পিডিএফ দিয়ে দেওয়া হবে। এবং এখন আমাদের মুছতে হবে নিশ্চয়। তারপরে আমরা সামনের দিকে এগোনোর চেষ্টা করবো। এই এই জায়গা থেকে আমরা কি কি বুঝলাম? হ্যাঁ, ওহো, কর্ণফুলী নদী তো আমি মুছে মুছে দিয়েছি। আচ্ছা, যাই হোক, আমি আবারও বলছি। আচ্ছা, কর্ণফুলী নদীটা হচ্ছে আপনার যে মিজোরামের লুসাই পাহাড়টা ছিল, মিজোরামের লুসাই পাহাড়টা হচ্ছে আপনার মিজোরামের লুসাই পাহাড় এবং হালদা নদী মিলিত হয়েছে আপনার চট্টগ্রামের কালুরঘাটে। মিজোরামের লুসাই পাহাড়। আচ্ছা, আপনাদের ক্লাস যেহেতু আমি চিত্রটা মুছে দিয়েছি, আপনাদের এখানে কষ্ট হয়ে যাবে, আমি পিডিএফ দিয়ে দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, মিলিত জায়গাগুলো আমি লিখে দিচ্ছি। যে নদ নদী মিলিত স্থান, আমরা এখান থেকে যতটুকু শিখেছিলাম, নদ নদীর মিলিত স্থান, মিলিত স্থান কোথায় কোথায় ছিল? সেটা হচ্ছে আপনার পদ্মা প্লাস যমুনা। চিত্র দেখলে আপনি বুঝতে পারবেন, পদ্মা প্লাস যমুনা। পদ্মা এবং যমুনা মিলিত হয়েছিল আপনার গোয়ালন্দতে। গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছিল। গোয়ালন্দ রাজবাড়িতে মিলিত হয়েছিল। তারপর হচ্ছে আপনার তিস্তা এবং ব্রহ্মপুত্র, তিস্তা নদী প্লাস ব্রহ্মপুত্র নদ, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ মিলিত হয়েছিল আপনার চিলমারি। আচ্ছা, চিলমারি হচ্ছে আপনার কুড়িগ্রামে মিলিত হয়েছিল। তারপর পুরাতন ব্রহ্মপুত্র প্লাস মেঘনা, পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী মিলিত হয়েছিল আপনার ভৈরব বাজার কিশোরগঞ্জে। ভৈরব বাজার কিশোরগঞ্জে মিলিত হয়েছিল। কিশোরগঞ্জে মিলিত হয়েছিল। তারপর আপনার সুরমা নদী এবং কুশিয়ারা নদী, সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছিল আজমেরীগঞ্জে। আজমেরীগঞ্জ হচ্ছে আপনার হবিগঞ্জে। হ্যাঁ, আজমেরীগঞ্জ হবিগঞ্জে মিলিত হয়েছিল। তারপর আপনার পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছিল আপনার চাঁদপুরে মিলিত হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, এটা এই পরীক্ষাতে বেশি আসে মূলত সবগুলাই, কখন কোনটা আসবে বলা যায় না, কিন্তু চাঁদপুরে মানে পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছিল চাঁদপুরে, আর পদ্মা এবং যমুনা মিলিত হয়েছিল গোয়ালন্দতে। এই দুইটা জায়গায় কনফিউজ লেগে যায়, এই জন্য এই দুইটা প্রশ্নের সবচেয়ে বেশি করে। পদ্মা মেঘনা মিলিত হয়েছে আপনার চাঁদপুরে। এবং হালদা এবং কর্ণফুলী, হালদা প্লাস কর্ণফুলী নদী, হালদা এবং কর্ণফুলী নদী মিলিত হয়েছিল চট্টগ্রাম কালুরঘাট হচ্ছে আপনার চট্টগ্রামে।
চট্টগ্রাম কালুরঘাটে মিলিত হয়েছিল। তারপর হচ্ছে আপনার বাঙালি এবং যমুনা নদী, বাঙালি বাঙালি এবং যমুনা, বাঙালি এবং যমুনা নদী মিলিত হয়েছিল আপনার বগুড়াতে, বগুড়াতে মিলিত হয়েছিল। আচ্ছা যাই হোক, আমি আবারও একটু আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যে নদ নদী মিলিত স্থান আমি লিখিয়ে রেখেছি যে এখানে মিলিত স্থান, অর্থাৎ পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে, বাঁশবাড়ি লিখেছি, এখানে র হবে। আচ্ছা, তাহলে পদ্মা এবং যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দ রাজবাড়িতে। তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ মিলিত হয়েছিল চিলমারি, চিলমারি হচ্ছে আপনার কুড়িগ্রামে। তারপর হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী মিলিত হয়েছে ভৈরববাজার কিশোরগঞ্জে। তারপর হচ্ছে আপনার সুরমা নদী এবং কুশিয়ারা নদী, সুরমা এবং কুশিয়ারা নদী মিলিত হয়েছে আজমেরীগঞ্জ হবিগঞ্জে। তারপর হচ্ছে আপনার পদ্মা এবং মেঘনা মিলিত হয়েছিল চাঁদপুরে। হালদা নদী এবং কর্ণফুলী নদী মিলিত হয়েছিল চট্টগ্রামের কালুরঘাটে। আর বাঙালি নদী এবং যমুনা নদী মিলিত হয়েছিল বগুড়াতে। আপনাদের যেখানে সবচেয়ে বেশি কনফিউজ লাগবে সেটা হচ্ছে আপনার পদ্মা এবং মেঘনা, এখানে একটা কনফিউজ লাগবে আর এখানে একটা কনফিউজ লাগবে যে পদ্মা এবং যমুনা। এই জন্য আমাদের যে ক্লাসের যে ওখানে হচ্ছে শিডিউলগুলো দেওয়া, আমাদের যে চিত্রগুলো দেওয়া আছে খুব সুন্দর করে সেই চিত্রতে দেওয়া আছে, এবং এখানে আপনারা দেখে নেবেন যে চিত্রগুলা কিভাবে কোথা থেকে কোথায় গিয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একদম আমি একেবারে উত্তর এবং পশ্চিম অঞ্চল থেকে তুলে 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 নিয়ে এসেছি এখানে পদ্মা এবং যমুনা। যেমন পদ্মা নদীটা আপনার ছিল কোথা থেকে, রাজশাহী থেকে ছিল, আমি ওইখান থেকে নিয়ে এসেছি। তারপর আপনার সিকিমের পর্বত থেকে ছিল কোনটা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদ। হ্যাঁ, তারপর আছে পুরাতন ব্রহ্মপুত্র নদ এবং মেঘনা নদী। এইভাবে আমি শিডিউল করেছি, আপনাদের কখনো কষ্ট হবে না আশা করি। এই শিডিউলটা ওইখানে আপনার পিডিএফে পাবেন। আচ্ছা যাই হোক, সামনের দিকে এগোতে হবে। তারপর হচ্ছে আপনার উৎপত্তি এবং প্রবেশ পথ। আচ্ছা আমি মিশিয়ে দিচ্ছি, সামনের দিকে এগোতে হবে। এখান থেকে আসলে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চিত্র থেকে আপনি মুখস্থ করে নেবেন, চিত্র দেখে দেখে, তাহলে হয়তোবা আপনার মুখস্থটা দীর্ঘস্থায়ী হবে, আপনার কষ্ট হবে না। আচ্ছা, উৎপত্তি এবং প্রবেশ পথ। উৎপত্তি, নদীর উৎপত্তি ও প্রবেশ পথ, পথ, উৎপত্তি ও প্রবেশ পথ মানে কোন নদীর উৎপত্তি কোথা থেকে এবং আর কোন জেলা থেকে প্রবেশ করেছে সেই জেলাগুলো দিয়েছি আমরা। যেমন আপনার পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে আপনার হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। আচ্ছা, পদ্মা নদীর উৎপত্তি হচ্ছে হিমালয় গঙ্গোত্রী হিমবাহ থেকে, আর এখানে প্রবেশ করেছে আপনার রাজশাহী জেলার রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মাধ্যমে, চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর দিয়ে প্রবেশ করেছে, রাজশাহী চাঁপাই। তারপর হচ্ছে আপনার তিস্তা নদী আপনার আসছে সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে নীলফামারী জেলার মাঝখান দিয়ে, নীলফামারী জেলার মাঝখান দিয়ে প্রবেশ করেছিল। তাহলে তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে নীলফামারী জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। এবং ব্রহ্মপুত্র নদ প্রবেশ করেছিল আপনার তিব্বত
তিব্বতের কৈলাস মানব সরোবর মানব সরোবর হ্রদ থেকে, আচ্ছা, তিব্বতের কৈলাস মানব সরোবর হ্রদ থেকে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। কুড়িগ্রাম জেলার মাঝখান দিয়ে প্রবেশ করেছিল ব্রহ্মপুত্র নদ। তারপর হচ্ছে আপনার কুশিয়ারা নদী, কুশিয়ারা নদী প্রবেশ করেছিল আপনার আসামের লুসাই পাহাড় থেকে, আসামের লুসাই পাহাড় থেকে প্রবেশ করেছিল আপনার, এটা হচ্ছে আপনার সিলেট জেলার মধ্য দিয়ে, কুশিয়ারা নদীটি প্রবেশ করলো। কুশিয়ারা নদী আসামের লুসাই পাহাড় থেকে সিলেটের জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। কর্ণফুলী নদী এসেছিল আপনার মিজোরামের লুসাই পাহাড় দিয়ে রাঙামাটি জেলার মধ্য দিয়ে, রাঙামাটি জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। আচ্ছা, যাই হোক, আমি আবারও বলছি যে পদ্মা নদীতে প্রবেশ করেছিল কোথা থেকে, কোন জেলা দিয়ে? রাজশাহীর চাপাই দিয়ে প্রবেশ করেছিল। আর এটা এসেছিল আপনার হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে। আর তিস্তা নদীটি প্রবেশ করেছিল সিকিমের পার্বত্য অঞ্চল, তাহলে সিকিমের পার্বত্য অঞ্চল দিয়ে প্রবেশ করেছিল তিস্তা নদী, এটা নীলফামারী জেলার মধ্য দিয়ে। তারপর হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদটা হচ্ছে আপনার তিব্বতের কৈলাস মানব সরোবর থেকে, হ্রদ থেকে যে ব্রহ্মপুত্র নদটা প্রবেশ করেছিল কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। তারপর হচ্ছে কুশিয়ারা নদী আসামের লুসাই পাহাড় দিয়ে সিলেট জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। আর হচ্ছে কর্ণফুলী নদীটা মিজোরামের লুসাই পাহাড় অর্থাৎ রাঙামাটি জেলার মধ্য দিয়ে প্রবেশ করেছিল। এইটি খুব গুরুত্বপূর্ণ প্রবেশ পথ এবং উৎপত্তি স্থান, এটি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রশ্ন মারার কারণ হচ্ছে আপনার এখানে হিমালয় গঙ্গোত্রী হিমবাহ, সিকিমের পার্বত্য অঞ্চল, তিব্বতী কৈলাস মানব সরোবর, আসামের লুসাই পাহাড়, মিজোরামের লুসাই পাহাড়, এগুলো কনফিউজিং একটা জায়গা, যে কোন জায়গা থেকে কোন জেলার মধ্যে দিয়ে প্রবেশ করেছিল, কোন নদী প্রবেশ করেছিল, এখানে একটা কনফিউজ লেগে যায়, যার কারণে এইখান থেকে অত্যাধিক পরিমাণ প্রশ্ন করে থাকে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা আমি যেগুলো দিয়েছি এখান থেকে কোনোভাবেই ছাড়া যাবে না। আপনারা দেখবেন যখন প্র্যাকটিস করবেন খুব থেকে খুব বেশি পরিমাণ আপনার প্র্যাকটিসে এই প্রশ্নগুলো পাবেন। যেহেতু আমি চিত্রের মাধ্যমে এগুলো কমপ্লিট করেছিলাম, চিত্র, এই জন্য আমি এগুলো আগে লিখলাম, এতে আপনাদের প্রশ্ন ধরতে সহজ হবে। তারপর হচ্ছে আপনার নদ নদীর বিচিত্রতা। আচ্ছা, নদ নদীর বিচিত্রতা বলতে আমরা যে জিনিসগুলা বুঝি সেগুলো হচ্ছে, যেমন কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? কুমিল্লার দুঃখ বলা হয় আপনার গোমতী নদীকে, গোমতী নদীকে কুমিল্লার দুঃখ বলা হয়। তারপরে আপনার চট্টগ্রামের দুঃখ বলা হয় আপনার চাকতাই খালকে। আচ্ছা, এটা আপনার মনে রাখার একটা কৌশল আছে, যেমন চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, চট্টগ্রামের চ থেকে হচ্ছে আপনার চাকতাই, মানে চ ইকুয়াল টু চ, তার মানে চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। তারপর আপনার
পশ্চিমা বাহিনীর পশ্চিমা পশ্চিমা বাহিনীর নদী হলো পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে আপনার ডাকাতিয়া খাল। আচ্ছা, পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে আপনার ডাকাতিয়া খাল। এটা হচ্ছে আপনার খুলনাতে। পশ্চিমা বাহিনীর নদী কেন বলা হয়েছে? এখানে পশ্চিমা বাহিনীর নদী বলার কারণ হচ্ছে যে আমাদের পাকিস্তানিরা এই নদীতে অসংখ্য মানুষ তারা ক্রস ফায়ার দিয়ে এখানে এই এই নদীতে তারা ফেলে দিয়েছিল, এই খালে ফেলে দিয়েছিল। এই জন্য পশ্চিমা বাহিনীর নদী বলা হয় এই ডাকাতিয়া খালকে। এই ডাকাতিয়া খালে অসংখ্য বাঙালি মানুষদেরকে হত্যা করা হয়েছিল ক্রস ফায়ারের মাধ্যমে। এই নদীতে তারা ফেলে দিয়েছিল, এই জন্য এই নদীটিকে বলা হয় পশ্চিমা বাহিনীর নদী। পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে ডাকাতিয়া খাল। এটা খুব ইম্পর্টেন্ট, এটা আপনার খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার পশ্চিমা থেকে এখন আমরা যাব উত্তরাঞ্চলের লাইফ লাইন উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় তিস্তা নদীকে। আচ্ছা, উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় তিস্তা নদীকে। আচ্ছা, উত্তরাঞ্চল যেহেতু আছে তাহলে পশ্চিমাঞ্চলও আছে। পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় গড়াই নদীকে। আচ্ছা, আমি আবারও বলে দিচ্ছি যে নদ নদীর বিচিত্রতা হচ্ছে যে কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। আচ্ছা, গোমতী নদী কুমিল্লার দুঃখ বলার কারণ হচ্ছে এখানে আপনার নদীর কোনো স্রোত এবং স্রোতও নেই, আবার নদীর কোনো ধারাও ঠিক নেই, এই জন্য কুমিল্লার দুঃখ বলা হয় গোমতী নদীকে। আচ্ছা, তারপর চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে। চট্টগ্রামের চ থেকে হচ্ছে চাকতাই, চট্টগ্রামের চ থেকে হলো চাকতাই, এইভাবে আপনি মুখস্থ করে নেবেন। চট্টগ্রামের দুঃখ বলা হয় চাকতাই খালকে, চট্টগ্রামের চ থেকে হলো চাকতাই, চট্টগ্রামের চ থেকে হলো চাকতাই, এভাবে মুখস্থ করবেন। চট্টগ্রামের দুঃখ হলো চাকতাই খাল। তারপর হচ্ছে পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে ডাকাতিয়া খাল। পশ্চিমা বাহিনীর নদী হচ্ছে ডাকাতিয়া খাল, এভাবে মুখস্থ করবেন। উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় তিস্তা নদী। উত্তরাঞ্চলের লাইফ লাইন বলা হয় কি নদী? তিস্তা নদী। পশ্চিমাঞ্চলের লাইফ লাইন বলা হয় গড়াই নদী। আচ্ছা, এইটা হচ্ছে আপনার নদ নদীর বিচিত্রতা। আচ্ছা, যাই হোক, আমাদের ক্লাসটি এত সম্ভবত বড় হবে না, আমরা অতি তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দিব। খুব গুরুত্বপূর্ণ টপিকসগুলো আমরা পড়ানোর চেষ্টা করছি, আর বাকিগুলো আপনারা ক্লিয়ার করে নেবেন, কারণ কখন কোথা থেকে প্রশ্ন আসে বলা যায় না। শুধু গুরুত্বপূর্ণ টপিকসের অংশগুলোই আমরা ক্লাস নিচ্ছি, এই জন্যই যে এগুলো আপনার অসংখ্য পরিমাণ আপনি প্র্যাকটিস করলে দেখবেন আসছে। আচ্ছা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয়। সালগুলো খুবই ইম্পর্টেন্ট এবং মনে রাখার জন্য সহজ কৌশল আমি তৈরি করে দেবো ইনশাল্লাহ। বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1972 সালে। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট,
ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1973 সালে। 1973 সালে। আচ্ছা, এখন আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। এই সালটা মনে রাখবেন কিভাবে, যে বাংলাদেশে পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হয় 1972 সালে, বাংলাদেশে নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় 1973 সালে। আচ্ছা, আগে আপনার পানি আগে না নদী আগে? পানি না থাকলে আপনার নদী কোথেকে আসবে? তারপর হচ্ছে পানি, তারপর হচ্ছে লেস দেন হচ্ছে নদী, সরি গ্রেটার দেন নদী। তার মানে কি বোঝালো? পানি গ্রেটার দেন নদী, তাহলে হচ্ছে পানিটা আগে আসছে, এই জন্য পানিটা বড়। পানি হচ্ছে 1972 সাল, পানি উন্নয়ন বোর্ড হচ্ছে 1972 সাল, আর নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে আপনার 1973 সাল। তার মানে হিসেবে কি সালে এটা বড়, 1972 আগে আসছে। এই জন্য পানি গবেষণা পানি উন্নয়ন বোর্ড প্রতিষ্ঠিত হচ্ছে 1972 সালে, এবং নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে 1973 সালে। আচ্ছা, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে আপনার ফরিদপুরে। যদি পরীক্ষাতে আসে যে নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়, এটা হচ্ছে আপনার ফরিদপুরে। আচ্ছা, তারপর দেখেন যে পানি এবং নদী, পানি উন্নয়ন বোর্ড এবং নদী গবেষণা ইনস্টিটিউটের মাঝখানে যদি আমি মাঝখানে একটা অংশ তৈরি করি, এটা হচ্ছে আপনার যৌথ মানে যৌথ কেন? যে পানি এবং নদীর মাঝখানে যদি অংশ থাকে, যেমন 1972 এবং 73 মাঝখানে, তাহলে কি যৌথ? এটা হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হচ্ছে আপনার 19 মার্চ 1972 সালে। 1972 সালে। আচ্ছা, যৌথ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 19 মার্চ 1972 সালে। আচ্ছা, এটা কেন দিলাম আমি বিষয়টা আবারও ক্লিয়ার করে নিচ্ছি, যে পানি গবেষণা ইনস্টিটিউট হচ্ছে 1972, নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে আপনার 1973। তাহলে 72 এবং 73 মাঝে কি থাকে? 72 এবং 73 মাঝে দশমিক আকার ধারণ করে, তার মানে 72 থেকে 73 দিকে যাব, তাহলে 19 মার্চ 1972 হবে। যৌথ নদী গবেষণা ইনস্টিটিউট হচ্ছে 19 মার্চ 1972 সালে। এটা হচ্ছে আপনার যৌথ নদী গবেষণা করেছিল আপনার বাংলাদেশ এবং ভারত, ইন্ডিয়া, এই দুটি দেশের আপনার গবেষণার জন্য, এই নদীটি গবেষণার জন্য 1972 সালে 19 মার্চ এটি নদী গবেষণা ইনস্টিটিউট, যৌথ নদী গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। তারপর এই সালগুলো খুব ইম্পর্ট্যান্ট, এবং আমি সেগুলো কৌশলে দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা মনে রাখতে পারেন। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মোট নদী। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাদের কিছু আলহামদুলিল্লাহ, সুন্দর, ধন্যবাদ সবুজ ভাই আপনাকে। সেই সাথে বাবলি বলছেন খুব ভালো, তবে মনে রাখার কিছু টেকনিক থাকলে আরও জমে যেত। হ্যাঁ, আমি তো মনে রাখার টেকনিকটা এখানে আপনাদেরকে দিয়েছি, যেন আপনার সালগুলো, এই দুটি সাল খুবই ইম্পর্টেন্ট। আমি চিন্তা করেছি যে ভাই বোনদের জন্য কিভাবে হেল্প করা যায়, আমি এই জন্য এই সালগুলো টেকনিক আকারেই প্রকাশ করেছি। হ্যাঁ, হালিমাতুস সাদিয়া, আলহামদুলিল্লাহ, অসাধারণ ক্লাস, ধন্যবাদ সাদিয়া আপনাকে। আলপনা আক্তার, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর। আচ্ছা, নিশাত, মুখস্থবিদ্যা ভালো জানতে হবে, হ্যাঁ রাইট, মুখস্থবিদ্যা আপনাকে অবশ্যই ভালো জানতে হবে, কারণ আপনার এটা হচ্ছে আপনার বাংলা রিলেটেড একটা সাবজেক্ট, সেটা হচ্ছে আপনার এটা মুখস্থবিদ্যা একটা সাবজেক্ট, মুখস্থবিদ্যার সাবজেক্টে আপনার মুখস্থবিদ্যায় করতে হবে। তারপরেও নিশাত বলছেন সুপার ক্লাস। হ্যাঁ, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাকে আপনাদের সহজ কৌশল তৈরি করে দেওয়ার জন্য, যেন আমাদের কোনো ভাই বোন কষ্ট না করতে হয়। আমি সালগুলোকে আপনার সহজ করে দিয়েছি, যেন আপনারা সেই সালগুলোকে মুখস্থ না করতে হয়, এবং কৌশলে আপনি সালগুলোকে গণিতের মাধ্যমে করতে পারেন। যাই হোক, আমি আবারও ক্লাসে ফিরে যাচ্ছি। ধন্যবাদ সকলকে। আচ্ছা, বাংলাদেশে
বাংলাদেশে মোট নদী, বাংলাদেশে মোট নদী হচ্ছে আপনার 700টি। বাংলাদেশে মোট নদী হচ্ছে আপনার 700টি। আচ্ছা, আমি এখানে একটা কৌশল আপনাকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন যে নদীতে কি আছে, নদীতে দীর্ঘিকার আছে। দীর্ঘিকারটা কিসের মতো? নিশ্চয় সাতের মতো। দীর্ঘিকারটা হচ্ছে আপনার কিসের মতো? সাতের মতো। এই সাত আপনি মনে করবেন যে দীর্ঘিকার হচ্ছে আপনার সাত, তার মানে হচ্ছে এই 7 থেকে 700, অর্থাৎ বাংলাদেশে মোট নদী হচ্ছে 700টি। একদম ক্লিয়ার, এখানে বারবার আপনাকে মুখস্থ করতে হবে না। দেখেন আমি আবার বলছি, বাংলাদেশের মোট নদী, নদীর যে দীর্ঘিকারটা আছে, দীর্ঘিকারটা অবশ্যই সাতের মতো, তার মানে 7 হচ্ছে আপনার 700, অর্থাৎ 700টি। আর অপশনে আপনাকে 500, 600, 700, 70 কখনো দিবে না। এই জন্য আপনাকে কোনো প্রকার কনফিউজই হবে না, যেখানে দেখবেন 7 সেখানে দাগিয়ে দিবেন যে 700টি। অর্থাৎ বাংলাদেশে মোট নদী হচ্ছে 700টি। তারপর হচ্ছে আপনার বাংলাদেশে মোট নদ। আচ্ছা, বাংলাদেশে মোট নদ হচ্ছে আপনার 4টি। কয়টি? 4টি। 4টি নদ। 4টি নদের মধ্যে আপনার আছে ব্রহ্মপুত্র নদ, আরিয়াল খাঁ নদ, আরিয়াল খাঁ নদ। তারপর হচ্ছে আপনার কপোতাক্ষ নদ এবং কুমার নদ। আচ্ছা, আমি আবারও বলছি যে বাংলাদেশে মোট নদ হচ্ছে আপনার 4টি। বাংলাদেশে মোট নদী হচ্ছে 4টি, এর মধ্যে হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ আর হচ্ছে আপনার আরিয়াল খাঁ নদ। আচ্ছা, তারপর হচ্ছে কি ক দিয়ে আছে 2টা নদ, একটা হচ্ছে কপোতাক্ষ নদ আর একটা ক দিয়ে হচ্ছে আপনার কুমার নদ। অর্থাৎ বাংলাদেশে মোট নদ হচ্ছে 4টি। আমার সাথে বলেন কি কি? ব্রহ্মপুত্র নদ, আরিয়াল খাঁ নদ, কপোতাক্ষ নদ আর কুমার নদ, এই 4টা। তারপর হচ্ছে আপনার মোট সীমান্ত বা অভিন্ন নদী। অভিন্ন নদী হচ্ছে আন্তঃসীমান্ত অভিন্ন নদী হচ্ছে আপনার 57টি। আমি আবার বলছি যে মোট আন্তঃসীমান্ত অভিন্ন নদী মানে বাংলাদেশের সাথে 2টি দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে আপনার ভারত আর একটা হচ্ছে মিয়ানমার। অর্থাৎ এই 2টি দেশের মধ্যে আন্তঃসীমান্ত নদী হচ্ছে মোট 57টি। এর মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী নদী হচ্ছে আপনার 54টি আর বাকি 3টি হচ্ছে মিয়ানমারের সাথে। আমি ওগুলো লিখে দিচ্ছি, সমস্যা নেই আপনাদের। তাহলে হচ্ছে আপনার যে ইন্ডিয়া থেকে ভারতে প্রবেশ করেছে, মানে ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী হচ্ছে আপনার 54টি। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করেছে প্রবেশকারী নদী হচ্ছে আপনার 3টি। আচ্ছা, ওই 54টি নদী আপনাকে শুধু মুখস্থ করলে চলবে, কি কি নদী এটি আপনার মনে রাখার প্রয়োজন নাই। কিন্তু মিয়ানমার থেকে যে বাংলাদেশে প্রবেশ করেছে 3টি নদী, এই 3টি নদী আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আপনার নাফ নদী, সাঙ্গু, মাতামুহুরি, এই 3টা নদী। এই 3টা নদী খুব ইম্পর্টেন্ট, যে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদী কয়টি? 3টি।
কি কি নদী? এখানে আপনার নাফ নদী, সাঙ্গু নদী এবং মাতামুহুরী নদী। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার এই বাংলাদেশ থেকে এটা হচ্ছে আপনার শুধু বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশকারী নদী হচ্ছে একটি। বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করেছে একটা নদী, সেই নদীটির নাম হচ্ছে আপনার কুলিক নদী। কি বললাম? কুলিক নদী। আচ্ছা, এখন এটাকে আপনাকে কিভাবে মনে রাখতে হবে আমি এটা বলে দিচ্ছি, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করেছে একটি মাত্র নদী, শুধু বাংলাদেশ থেকে, এটা বাংলাদেশ থেকে একটি মাত্র নদী ইন্ডিয়া প্রবেশ করে, সেটা হচ্ছে কুলিক নদী। যেমন এটা আপনি কিভাবে মনে রাখবেন, বাংলাদেশের সীমানায় গেলেন, সীমানা থেকে ইন্ডিয়া থেকে আপনি কুলি করলেন, বাংলাদেশের জায়গা থেকে আপনি ইন্ডিয়া যদি কুলি করেন, সেই কুলিটা কিন্তু আপনার ফেরত নিয়ে আসতে পারবেন না, কারণ ওটা ইন্ডিয়াতে চলে গেছে। তার মানে বাংলাদেশে কুলি করেছি, ইন্ডিয়া গিয়ে পড়েছে মাত্র একটি। তাহলে আমি যে কুলি করেছি কয়টি? আমি একবার কুলি করেছি, তার মানে নদী হচ্ছে একটা, এটা হচ্ছে আপনার কুলিক নদী। দেখেন কুলিকের এই যে কুলি, তার মানে আমি কুলি করেছিলাম কয়টা? একবার কুলি করেছিলাম, তার একটি নদী। তাহলে বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করেছে একটি নদী, সেটা হচ্ছে কুলিক নদী। তারপর আপনার বাংলাদেশ থেকে বাংলাদেশেই জন্ম এবং বাংলাদেশেই শেষ। বাংলাদেশের জন্ম মানে উৎপন্ন বাংলাদেশে উৎপন্ন, বাংলাদেশেই শেষ, এরকম একটা মাত্র নদী আছে বাংলাদেশে, সেটা হচ্ছে আপনার হালদা নদী। অর্থাৎ বাংলাদেশ থেকে জন্ম এবং বাংলাদেশে শেষ এরকম একটা নদী আছে, সেটা হচ্ছে আপনার হালদা নদী। খুব ইম্পর্টেন্ট। প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী বলা হয় এই হালদা নদীকে। তারপর হচ্ছে আপনার বাংলাদেশ থেকে, দেখেন এটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে একটা নদী গেছে কোথায়? ইন্ডিয়াতে গিয়েছে। বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়ে আবার পুনরায় বাংলাদেশে ফেরত এসেছে। কোথায় এসেছে? বাংলাদেশে ফেরত এসেছে। অর্থাৎ বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়ে আবার পুনরায় বাংলাদেশে ফেরত এসেছে এ একটা নদী, সেটা হচ্ছে আপনার আত্রাই নদী। একটা মাত্র নদী, আত্রাই নদী। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন আমি আবার বলছি, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছে, আবার ইন্ডিয়া থেকে পুনরায় বাংলাদেশ ফেরত এসেছে, এটা হচ্ছে একটা নদী, সেটা হচ্ছে আপনার আত্রাই নদী। আত্রাই মানে কি? আপনার ধরেন বা একটা ধরেন নদীর এক জায়গা থেকে, নদী মানে বাংলাদেশের নদী থেকে আপনার ইন্ডিয়া নদী হাতড়ে গিয়েছেন, হাতড়ে যাওয়ার পর আপনার ইন্ডিয়া থেকে আবার পুনরায় কি বাংলাদেশ ফেরত আসতে হবে না? তাহলে হাতড়াই মানে কি? আত্রাই, আমরা যে এখানে যে আত্রাই বলছে, যে আমরা কি সাঁতার দিয়ে না, সাঁতার মানে আত্রাই, এটা মানে মনে রাখবেন, সাঁতার মানে হলো আত্রাই। তাহলে সাঁতার দিয়ে যে নদীটা বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে এবং ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছে, সেটা নদী হচ্ছে আত্রাই নদী। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এইখানে তো কিন্তু বিভক্ত হয় নাই, যে বাংলাদেশ থেকে ইন্ডিয়া গেছে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশ পুনরায় ফেরত এসে, এখানে কোনো বিভক্ত হয় নাই। তাহলে একটা বিভক্ত নদী হচ্ছে বাংলাদেশ থেকে প্রবেশ করেছে, এটা হচ্ছে আপনার বাংলাদেশ, আর এইখান থেকে আসছে আপনার ইন্ডিয়া, অর্থাৎ এখানে হচ্ছে ইন্ডিয়া, ভারত। এইখানে যে বিভক্ত করেছে একটা নদী, এটা হচ্ছে বিভক্তকারী নদী। বিভক্ত করেছে যে নদীটা বাংলাদেশ এবং বিভক্ত করেছে একটা মাত্র নদী, সেটা হচ্ছে আপনার হারিয়াবাঙ্গা নদী। হারিয়াবাঙ্গা নদী, এটা হচ্ছে আপনার সাতক্ষীরা জেলায় একটা মাত্র নদী বাংলাদেশ এবং ভারতকে, যে নদীটা আপনার বাংলাদেশ এবং ভারতকে বিভক্ত করেছে, যেটা বিভক্ত করেছে একটা মাত্র নদী, সেটা হচ্ছে আপনার হারিয়াবাঙ্গা নদী। হারিয়াবাঙ্গা নদী হচ্ছে আপনার সাতক্ষীরা জেলায় অবস্থিত। তারপরে যেহেতু বাংলাদেশের সাথে যে দুটি দেশের সীমারেখা, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে আপনার মিয়ানমার।
আমরা ভারতেরটা দেখালাম যে বাংলাদেশ এবং ভারতকে যে নদীটি আপনার বিভক্ত করেছে সেই নদীটির নাম হচ্ছে আপনার হারিয়াভাঙ্গা নদী। এখন আমরা দেখাবো যে বাংলাদেশ এবং মিয়ানমার, বাংলাদেশ এবং মিয়ানমারকে যে বিভক্ত করেছে একটা মাত্র নদী, সেটা হচ্ছে আপনার নাফ নদী। অর্থাৎ বাংলাদেশ এবং মিয়ানমারকে বিভক্ত করেছে, আমি লিখে দিচ্ছি বিভক্তকারী যে নদীটা হচ্ছে সেটা হচ্ছে আপনার নাফ নদী। এখানেই আপনার নদীর খুব গুরুত্বপূর্ণ জিনিসগুলা আপনাদের কৌশলী দেখানোর চেষ্টা করেছি মাত্র, আরো অনেক কিছুই আছে আপনারা পড়ে নেবেন। তারপর আমরা আরো কিছু নদ নদীর পুরাতন এবং নতুন নামের কিছু নদী আছে, নতুন নাম বা বর্তমান নাম রয়েছে। যেমন আপনার আছে এক নম্বর আছে জুনাই নদী। আচ্ছা, জুনাই নদীর বর্তমান নাম হচ্ছে, জুনাইয়ের বরকাত জ আছে না, জতে হচ্ছে যমুনা নদী। 2 নম্বর হচ্ছে আপনার, তারপর হচ্ছে আপনার ধুলাই নদী। আচ্ছা, ধুলাই নদী হচ্ছে পুরাতন নাম, এর বর্তমান নাম হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। আচ্ছা, এটা কিভাবে মনে রাখবেন? যেমন ধুলাই মানে কি হচ্ছে ধুলা, মানে ময়লা আর কি, এটা হচ্ছে কি আপনার ময়লা, ধরে নিন এটা হচ্ছে ময়লা। আচ্ছা, ভুড়ি কি একটা ময়লা না? ভুড়ি তো একটা ময়লা, যেমন গরুর ভুড়ি আর কি ধরে নিলাম আমরা। হ্যাঁ, তাহলে যে ধুলাই নদী বুড়িগঙ্গা নদী, মানে ধুলাই নদীও কি এক প্রকার, এখানে কি সব ময়লা থাকতো। এখন বুড়িগঙ্গা নদী বাংলাদেশের সবচেয়ে দূষিত একটা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী, এখানে ময়লায় ভরপুর। অর্থাৎ ধুলাই নদী মানে ময়লা ইকাল টু কি ময়লা, মানে ময়লা থেকে ময়লাই হয়েছে। যে ধুলাই নদীর বর্তমান নাম হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। বুড়িগঙ্গা নদী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দূষিত একটা নদী। এখানে সরকার প্রচণ্ড পরিমাণ চেষ্টা করতেছে যে এই নদীটা কিভাবে বিশুদ্ধ করা যায়। যে বাংলাদেশে যত প্রকার বজ্রপাত আছে, ঢাকা শহরে সকল বজ্রপাত এই বুড়িগঙ্গা নদীতে তারা ফেলায়। যেমন কলকারখানার কালো ধোঁয়া, কলকারখানার ময়লা আবর্জনা এবং শহরের সকল প্রকার ময়লা এই নদীতে ফেলানো হয়, যার কারণে এটা দূষিত একটা নদী। তারপর হচ্ছে লৌহিত নদী। আচ্ছা, লৌহিত নদী নেই, আসলে এটা নদ। লৌহিত নদের বর্তমান নাম হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। তারপর হচ্ছে আপনার কীর্তিনাশা নদীর বর্তমান নদী হচ্ছে আপনার পদ্মা নদী। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার পুরাতন নাম এবং নতুন নাম বা বর্তমান নাম যেগুলো এখন প্রচলিত আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলা। এই জন্য আমি এগুলো শুধু আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি, কারণ সব কিছু এখানে দেখানো সম্ভব হচ্ছে না, আর সময়ের ব্যাপার স্যাপার আছে আপনাদের। আমি শুধু ইম্পর্টেন্টগুলো দেখাচ্ছি। যেমন জুনাইয়ের বরকাত জ থেকে হচ্ছে যমুনা নদীর বর্তমান নাম হচ্ছে যমুনা নদী। তারপর হচ্ছে ধুলাই মানে হচ্ছে একটা ময়লা, ধুলা মানে কি ময়লা না, তাহলে ময়লা সমান কি ময়লা থেকে ময়লা হয়েছে ধুলাই নদীর বর্তমান নাম হচ্ছে বুড়িগঙ্গা নদী। ভুঁড়ি হচ্ছে যেমন গরুর ভুঁড়ি, এটা একটা ময়লা, যার কারণে ময়লা থেকে ময়লা হয়েছে ধুলাই নদী হচ্ছে বুড়িগঙ্গা নদীর বর্তমান নাম। লৌহিত এটা হচ্ছে আপনার একটা নদের নাম, লৌহিত পুরাতন নাম, বর্তমান নাম হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। তারপর হচ্ছে কীর্তিনাশা নদীর বর্তমান নাম হচ্ছে আপনার পদ্মা নদী। আচ্ছা, আত্রাই আমার বাড়ির পাশ দিয়ে অতিবাহিত হয়েছে, ধন্যবাদ। কে বললেন? আত্রাই। আচ্ছা, মৌ আসিয়ান ছান নাই, আগে চাকরিটা পাই, দোয়া করেন। হ্যাঁ, ফিয়ামানিল্লাহ, দোয়া করি মৌ আপুর জন্য, আপনি অতি তাড়াতাড়ি চাকরি পাবেন। শুধু মৌ আপুর জন্য নয়, আমরা দোয়া করব প্রত্যেকটা ভাই বোনের জন্য যারা কষ্ট করে আমাদের অচেনা মানুষদের
অচেনা মানুষদের ক্লাস করছেন, অবশ্যই আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। নিশাত বলছেন তখনই রিয়াকশন চেঞ্জ করে দিয়েছি আপু, বাম হাত দিয়ে। আচ্ছা, এটা আপনাদের পার্সোনাল। ফারজানা আক্তার শশী, হাসির কি হলো নিশাত? আচ্ছা, যাই হোক। রূপসী, সবাই ক্লাসে অ্যাটেন্ড হও, পরে গল্প করো। হ্যাঁ, ধন্যবাদ সাদিয়া, আপনি খুব সুন্দর কথা বলছেন। এখানে আপনাদের ক্লাস করানো হচ্ছে বলতে আমরা যে সকল মানে যেভাবে কষ্ট করছি তার চেয়ে বেশি কষ্ট আপনাদের হচ্ছে, কারণ আমি তো এখানে বোর্ডের দিকে নজর, আপনাদের পুরো নজর হচ্ছে আমার এই বোর্ডের দিকে। আপনারা মন চাইলেই ফেসবুক কিংবা ইউটিউব অন্যান্য জায়গায় যাবেন, যেতে পারবেন, কিন্তু আপনারা যাচ্ছেন না। আসলেও ক্লাসের ভালোবাসা এবং আমাদের এই ক্লাসের ভালোবাসা এবং আমাদের প্রতি আপনাদের মহব্বতের আপনাদের অবশ্যই কৃতজ্ঞতা জানাতেই হচ্ছে আমাদের। ধন্যবাদ সকলকেই। তারপরে হচ্ছে নিশাদ, দারুণ স্যার। হ্যাঁ, অবশ্যই ধন্যবাদ আপনাদেরকেও যে বাবলি। ওকে, ঠিক আছে। হাফেজ নাইম বলছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যদি চাকরিটা পেয়ে যাই সর্বপ্রথম আপনাকে দাওয়াত থাকবে। আচ্ছা, ধন্যবাদ ভাই হাফেজ নাইম, আপনার জন্য আমার মনের অন্তঃস্থল থেকে একেবারে দোয়া করি যেন আল্লাহ তাআলা আপনাদের অতি তাড়াতাড়ি একটা সুখবর দেয়। নিশাত স্যার, এটা একটু বলেন কোনটা? আচ্ছা স্যার, নদ নদী কাকে বলে? আচ্ছা, নদ হচ্ছে আপনার পুরুষ। আর আমি তো বললামই যে নদ হচ্ছে বাংলাদেশে, নদ হচ্ছে 4টি নদ। একটা হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আড়িয়াল খাঁ নদ, কুমার নদ, আর হচ্ছে কপোতাক্ষ নদ, অর্থাৎ যশোরের যে একটা কপোতাক্ষ নদ আছে সেটা। কপোতাক্ষ নদ নিয়ে কিন্তু আমাদের বিখ্যাত কবি, যিনি প্রথম সাহিত্যের বিদ্রোহী কবি বলা হয় মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত কিন্তু এই কপোতাক্ষ নদের দ্বারেই কিন্তু কপোতাক্ষ নদ কবিতাটি লিখেছিল। যাই হোক স্যার, হ্যাঁ আমি আবার বলছি যে পুরুষ নদ, নদ হচ্ছে আপনার 4টাই, আর নেই। আর বাকি সব হচ্ছে নদী। নদী হচ্ছে স্ত্রীবাচক শব্দ, নদ হচ্ছে পুরুষবাচক শব্দ। আচ্টা, আমার একটা জানা দরকার, বলেন স্যার কোনটা? নদ নদী কাকে বলে একটু বলবেন? নদ নদী স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ টা বুঝি না। আচ্ছা, নদ এবং নদীর পার্থক্য হচ্ছে যে আপনার নদের সাথে নদের পানি এবং নদীর পানি কখনো মিলিত হয় না। হ্যাঁ, এখানে আপনার এটি হচ্ছে পার্থক্য, যে নদের পানি এবং নদীর পানি কখনো মিলিত হয় না, তার 2 রকম পানির বিভাজন থাকে। আর এরকম বাংলাদেশের নদী হচ্ছে আপনার 4টা। ধন্যবাদ, ঠিক আছে, আমরা আবারও পড়ায় ফিরে যাচ্ছি। তারপর হচ্ছে আপনার বাংলাদেশের লেখেন যে বাংলাদেশের বৃহত্তম দীর্ঘতম গভীরতম আর হচ্ছে আপনার প্রশস্ততম। আচ্ছা, এই যে বৃহত্তম নদী, দীর্ঘতম নদী, গভীরতম নদী এবং প্রশস্ততম নদী হচ্ছে আপনার মেঘনা নদী। আচ্ছা, এটাও আপনাদের একটু কনফিউজটা ক্লিয়ার করে দেয়। যেমন বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা নদী, দীর্ঘতম নদী হচ্ছে মেঘনা নদী, গভীরতম নদী হচ্ছে মেঘনা নদী এবং প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী। এখানে যেটা আপনাদের কনফিউজ ফেলে দিবে সেটা হচ্ছে পদ্মা নদী। কারণ মনে হবে যে পদ্মা নদী হয়তো বড়, কিন্তু না, সবগুলা এখানে। এটা একটা কৌশল আমি মনে করে দিচ্ছি যে মেঘনা একটা কোম্পানির নাম। মেঘনা এটা মনে রাখবেন। মেঘনা হচ্ছে কি একটা কোম্পানির নাম। আচ্ছা, কোম্পানি দিয়ে যদি মনে করেন তাহলে আপনার সহজ হবে। যেমন কোম্পানিটা কি অনেকটা বড়, বৃহত্তম একটা কোম্পানি, দীর্ঘতম একটা কোম্পানি এবং প্রশস্ততম এবং গভীরতম একটা কোম্পানি। মানে কোম্পানি একটা, যদি একটা কোম্পানি দেন আপনি, তাহলে কি কোম্পানিটা অনেক বড় হয় না? তাহলে বড় মানে কি বৃহত্তম, এবং কি কোম্পানিটা অনেক লম্বা, দৈর্ঘ্য অনেক বড় হতে হয়, প্রস্থ বড় হতে হয়, কারণ ওইখানে অনেকজন শ্রমিকে কাজ করে। তার মানে এখানে দীর্ঘতম বোঝাইতেছে। তার
গভীরতম মানে কি, এখানে আপনি কোম্পানি যদি দেন যে গভীরতম বলতে এখানে উচ্চতাকে বোঝানো হবে। যেমন একটা কোম্পানি যে 10 তালা করেন তাহলে কি এটা উচ্চতা হইলো না? তাহলে আবার অন্যান্য ক্ষেত্রে যদি পানির ক্ষেত্রে গভীরতম বোঝা হয়, যেহেতু আমি কোম্পানিতে বুঝিয়েছি, কোম্পানি যদি একটা বিল্ডিং তো আপনার 10 তালা 15 তালা হতেই পারে, এটা কি আপনার উচ্চতা? উচ্চতা আর গভীরতা একই জিনিস, উচ্চতা আর গভীরতা একই জিনিস, গভীরতা একই জিনিস। এখন গভীরতা কোন ক্ষেত্রে? গভীরতা হচ্ছে আপনার পানির ক্ষেত্রে গভীরতা হয়, পানির ক্ষেত্রে গভীরতা কাউন্টেবল। আর উচ্চতা হচ্ছে আপনার যেমন যে কোনো জায়গায়, যেমন একটা গাছ আছে, গাছ কি আপনি গভীর বলবেন না? গাছ হচ্ছে আপনার উচ্চতা নির্ণয় করবেন। যেমন আমি কি গভীরতা? আমি মানুষের উচ্চতা নির্ণয় করা হয় এইভাবে আর কি। তাহলে গভীরতম হচ্ছে মেঘনা নদী, যেহেতু আপনার এখানে একটা নদী পানির সাথে সম্পর্ক, এই জন্য হচ্ছে গভীরতম নদী হচ্ছে আপনার মেঘনা নদী। এবং প্রশস্ততম নদী, প্রশস্ত মানে কি দীর্ঘ, দৈর্ঘ্য এবং প্রস্থ অনেক, দুইটাই বড়, এটা হচ্ছে প্রশস্ততম নদী হচ্ছে মেঘনা নদী। তারপরে হচ্ছে আপনার ক্ষুদ্রতম নদী। আমরা বৃহত্তম পড়লাম, বড় পড়লাম, এখন আমরা ক্ষুদ্রতম নদী যদি পড়ি। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী, বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে আপনার গুবরা নদী, গুবরা নদী। বাংলাদেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে আপনার গুবরা নদী। তারপর হচ্ছে দীর্ঘতম নদ, বাংলাদেশের দীর্ঘতম, আমরা শুধু অতক্ষণ নদী পড়েছি, এখন আমরা নদ পড়ব। দীর্ঘতম নদ, যেহেতু বাংলাদেশের নদী হচ্ছে, দীর্ঘতম নদ হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ, ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম নদ হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। তারপর হচ্ছে আপনার খরস্রোতা নদী, খরস্রোতা নদী। খরস্রোতা নদী হচ্ছে আপনার কর্ণফুলী নদী, কর্ণফুলী নদী। আর কর্ণফুলী নদীর সবাই চট্টগ্রামের কালুরঘাটে। খরস্রোতা জিনিস ঠিক আছে, খরস্রোতা জিনিসটা হচ্ছে আপনার প্রবল স্রোত যে নদীতে থাকে সেটা হচ্ছে আপনার খরস্রোতা নদী। বাংলাদেশে এইটা হচ্ছে আপনার সবচেয়ে খরস্রোতা নদী হচ্ছে আপনার কর্ণফুলী নদী। তারপর যে জিনিসগুলো একটু ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে এর পরেও আপনাদের আর কিছু উপনদী আছে, যেমন নদী এবং উপনদী। নদী সমস্যা হলো উপনদী, এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসে। যেমন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পদ্মা নদীর উপনদী হচ্ছে আপনার মহানন্দা, এটা খুব ইম্পর্টেন্ট। পদ্মা নদীর উপনদী হচ্ছে আপনার মহানন্দা নদী। তারপর হচ্ছে আপনার মেঘনা নদী, মেঘনা নদীর উপনদী হচ্ছে আপনার তিতাস এবং হচ্ছে গোমতী, তিতাস এবং গোমতী নদী। তার হচ্ছে যমুনা নদীর উপনদী হচ্ছে করতোয়া, তিস্তা এবং আত্রাই নদী, ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে আপনার তিস্তা নদী, এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই তিস্তাটা। যমুনা নদীর উপনদী কোনটা? তিস্তা নদী। আর এখানে হচ্ছে আপনার মহানন্দা নদী, এটি দুটো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার, আমি আবারও বলছি যে বাংলাদেশের নদী এবং উপনদী, বাংলাদেশের নদী হচ্ছে পদ্মা নদী, আপনারা জানেন।
মেঘনা একটা নদী, যমুনা একটা নদী, ব্রহ্মপুত্র একটা নদী। পদ্মা নদীর উপনদী হচ্ছে মহানন্দা। মেঘনা নদীর উপনদী হচ্ছে তিতাস এবং গোমতী। যমুনা নদীর উপনদী হচ্ছে করতোয়া, তিস্তা এবং আত্রাই নদী। ব্রহ্মপুত্র নদীর উপনদী হচ্ছে আপনার তিস্তা নদী। তারপর হচ্ছে আপনার শাখা নদী কিছু আছে, নদীর কিছু শাখা নদী আছে, আমরা ওইগুলো দেখিয়ে দিচ্ছি। শাখা নদী, দলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। এটা খুবই ইম্পর্টেন্ট, বুড়িগঙ্গা নদী খুব ইম্পর্টেন্ট। যে দলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে আপনার বুড়িগঙ্গা নদী। তারপর হচ্ছে আপনার চিরযৌবনা নদী, চিরযৌবনা নদী হচ্ছে আপনার মেঘনা নদী। এটাও ইম্পর্টেন্ট। যে চিরযৌবনা নদী কোনটি, এটা পরীক্ষাতে অসংখ্য পরিমাণ আসছে। আপনারা যখন এমসিকিউ সলভ করবেন তখন আপনারা দেখতে পাবেন যে চিরযৌবনা নদী কোনটি। চিরযৌবনা নদী হচ্ছে আপনার মেঘনা নদী। যমুনা নদীর শাখা নদী হচ্ছে আপনার দলেশ্বরী নদী। যমুনা নদীর শাখা নদী হচ্ছে আপনার দলেশ্বরী নদী। তারপর হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হচ্ছে আপনার শীতলক্ষ্যা। আর একটা নদী আছে, সেটা হচ্ছে আপনার যমুনা নদী। শীতলক্ষ্যা এবং যমুনা। তাহলে ব্রহ্মপুত্র নদীর শাখা নদী হচ্ছে শীতলক্ষ্যা এবং যমুনা নদী। যমুনা নদীর শাখা নদী হচ্ছে আপনার দলেশ্বরী নদী। চিরযৌবনা নদী হচ্ছে মেঘনা নদী। দলেশ্বরী নদীর শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা নদী। আরও যদি আপনার আর পদ্মা নদীর অনেকগুলা, যেমন আড়িয়াল খাঁ নদী আছে, তারপর আপনার মধুমতি নদী আছে, মাথাভাঙ্গা নদী আছে, হ্যাঁ, এগুলা অনেকগুলা এইভাবে। আচ্ছা, যাই হোক, আপনাদের ক্লাস আমরা আজকে আর বড় করতে চাই না, এখানে আমরা সমাপ্ত করতে যাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আপনাদের থেমে যেতে হচ্ছে, যেহেতু আপনারা ক্লাস করতে অনেকটা ইতস্তত বোধ করছেন আজকে, এই জন্য আমরা শর্ট করার চেষ্টা করেছি এবং গুরুত্বপূর্ণ টপিকগুলো সম্পর্কে আলোচনা করেছি। আচ্ছা, তার পরবর্তীতে যদি আমরা এখানে কিছু কমতি আছে সেগুলো আমরা অন্যান্য জায়গায় অ্যাড করে দিব আর কি, ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা কিছু আপনাদের কমেন্ট পড়ে নিচ্ছি। যে হালিমাতুস সাদিয়া, খুব সুন্দর টেকনিক, ধন্যবাদ। সবাই কমেন্ট করেন যে ফারজানা হক শশী ক্লিয়ার স্যার, ইসরাত জাহান ফার্স্ট টাইম টপিকটা মাথার উপর দিয়ে গেছিল। আচ্ছা, ধন্যবাদ। এখন যদি আপনাদের কিছু হলেও হেল্প করতে পারি, এজন্য আপনাদের চিরকৃতজ্ঞ থাকিব এবং আপনারাও আমাদের ক্লাস করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। নিশাত বলছেন বস্তুত্ব ক্ষেত্রে উচ্চতা আর তরলের ক্ষেত্রে গভীরতা, রাইট। হ্যাঁ, বস্তুর ক্ষেত্রে উচ্চতা এবং তরলের ক্ষেত্রে গভীরতা। হ্যাঁ, আলপনা আক্তার, অসাধারণ টেকনিক। তারপর হচ্ছে আপনার সাদিয়াতুল ইসলাম, উপনদী বলতে কি বোঝায় স্যার? আচ্ছা, উপনদী হচ্ছে যে নদীটা থেকে যে আরেকটা নদী শাখা হয়ে দাঁড়ায়, শাখা নদী উপনদী থেকে শাখা নদী হবে। তারপর হচ্ছে, আচ্ছা দাঁড়ান, ওইখানে আমাদের দেওয়া আছে নিশাত স্যার, মাঝে মাঝে সাউন্ড সমস্যা হচ্ছে। আচ্ছা, সাউন্ডের একটু সমস্যা হয় কারণ নেটের একটু প্রবলেমের কারণে হয়তোবা। দলেশ্বরী নদী কি? দলেশ্বরী নদী কি নদী? আচ্ছা, দলেশ্বরী নদী হচ্ছে আপনার একটা
শাখা নদী, দোলেশ্বরী নিজেও একটা নদী। হ্যাঁ আচ্ছা, অসাধারণ ক্লাস ছিল। আচ্ছা, যাই হোক, আপনাদের এখানে নেটের সমস্যা করছে, যার কারণে আপনাদের সকল কমেন্ট আমাদের আসছে না, এরকম অবস্থা। আচ্ছা, যাই হোক, সকলেই আপনারা ভালো থাকবেন আমাদের পরবর্তী ক্লাসগুলো। এবং আচ্ছা দেখেন, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে আমরা সেই সমস্যাগুলো সেই পিডিএফে দিয়ে দিব। পিডিএফে দেওয়াও আছে ইনশাল্লাহ, সেখান থেকে দেখে নেবেন, কোনো প্রকার সমস্যা হবে না। সমস্যা হলে আমার ওই আপনার নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার পিডিএফের উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনারা যদি নক করেন সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা প্রতিদিন নিয়মিত 9টায় ক্লাস হবে, আপনার প্রতিদিন নিয়মিত 9টায় ক্লাস শিডিউল আছে, শিডিউল অনুপাতে ক্লাস করার চেষ্টা করবেন। এতে টিচারদের সবচেয়ে বড় সুবিধা হবে এবং সেই সাথে আপনাদেরও অনেক সুবিধা হবে ক্লাস করতে এবং আমাদের ক্লাস করাতে। ধন্যবাদ সকলকে। এই মুহূর্তে মনি স্যার কিছু বলবেন। আসসালামু আলাইকুম, সাকিব ভাই বোন সবাই, কি তা আমাকে মনে হয় সবাই ভুলে গেছেন, স্যারকে পেয়ে সবাই হয়তো আমাকে ভুলে গেছেন। আমার কথা কিন্তু আজকে বললেন না যে মনি স্যার কোথায়, এটা খুব কষ্ট লাগলো। আলহামদুলিল্লাহ আমাদের ক্লাসটা অনেক সুন্দর হয়েছে। আমরা চেষ্টা করতেছি আপনাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য, জানি না কতটুকু আপনাদের দিতে পারলাম। আমি লাইভ ক্লাসের পিছনে থেকে স্যারকে সাপোর্ট করলাম। তারপর কে গান শোনাবে? আচ্ছা, আজকে একটা গান শোনাবো, জান স্যার, ওই খালি গানটা বলতে পারবেন? আচ্ছা, আমি কথা দিলাম জাস্ট 1 মিনিটের জন্য সবাই গান করবে। আমার স্যার অনেক ভালো গান পারে, চিন্তার বাইরে। আজকে ইনশাল্লাহ সত্যি কথা, আমি আজকে চেষ্টা করছি স্যারকে আগে পারি। আমরা আবার স্যারকে পাবো বৃহস্পতিবার শুক্রবার আমরা স্যারকে পাবো। স্যার অন্য জায়গায় ক্লাস নিতে আরও, এই জন্য স্যার আমাদের পেজের সময় দিবে বৃহস্পতিবার আর শুক্রবার। সো সবাই আমরা চেষ্টা করবো এই দিন ক্লাসটা করার জন্য। আর ইনশাল্লাহ আমি তো আপনাদের পাশে আসি। স্যার একটা গান শোনান, ইনশাল্লাহ গান শোনাবো আমরা। না স্যার বলিনি, জানি আমার ভাই বোন আমাকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, ওকে, আমি ইনশাল্লাহ পাশে ছিলাম, দেখতেছিলাম যে কাকে কম করতেছেন এবং আমি আপনাদের কমেন্ট গুরুত্ব দিলাম। তবে আজকে আমি নিজেই বলছি স্যার আজকে ক্লাস শেষে একটা গান গাবেন। ওই যে কি স্যার, যে গানটা কি, যে আমার মতো এত সুখী নই। স্যার আপনি কোন গানটা ভালো পারেন, শুনুন দিকে বলেন একটু। ওকে, ভালো লাগে আমাদের নিশাত আপু, মৌ আপু, তারপরে আমাদের সঞ্জিতা আপু, আখি ইসলাম আপু, তারপরে প্রিয় ভাই বোন আমার। আজকে স্যারকে বলেছি স্যার আজকে একটা গান গাবেন, ইনশাল্লাহ স্যার অবশ্যই। ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা ভাই বোনকে একদম মন থেকে দেওয়ার জন্য। আসলে মন থেকে দিলে অনেক কিছুই দেওয়া যায়। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চটাই আমাদের কাছ থেকে পাবেন। তবে স্যার আজকে আপনি যে গানটা ভালো পারেন, আমি জানি প্রিয় ভাই বোনে আমার মনোযোগ দিয়ে গান শুনেছে। হ্যাঁ, স্যার অনেক ভালো গান পারে। স্যার আপনি গানটা বলবেন কি? স্যার বলেন দেখি, স্যার বলেন। আচ্ছা, আমার স্যার অনেক গান শুনি। আসলে দেখেন, আমি কোনো গানই ভালো করে পারি না, 2-1 লাইন করে পারি, নিজে নিজে বলি। কারণ আমার গান শুনে মানুষ দৌড়ে পালায়, যার সুবাদে আমি কখনো একটা গানও মুখস্থ করিনি। যাই গান 2-1টা মুখস্থ করেছি, এখন এই মুহূর্তে মনে নেই। 2-1টা লাইন আমি গিয়ে শোনাতে পারি, এতটুকুই বলতে পারি। আমি পূর্ণাঙ্গ গান আমি এখন পর্যন্ত শিখিনি ভাই। এজন্য আপনাদের কাছে দুঃখিত। পরবর্তীতে আপনাদের গান শিখে শোনানোর চেষ্টা করবো। স্যারের কোনকে কে কে গান শুনতে চান সবাই একটু আমাকে বলুন। স্যারের কোন, না, মনির স্যার এটা আসলে আমাকে চাপে ফেলে দিচ্ছে। না না, এটা ঠিক হবে না, কারণ আমি আসলে স্যার আপনি পারেন না, আপনি ভালো না আমি আচ্ছা গজল হয়তো বা একটা বলে শোনাতে পারি, অল্প একটা। স্যার বলেন স্যার। গজল পড়লে, আচ্ছা নিশাত বলছেন যে গজল পারলে গজল শোনান। আচ্ছা, গজল হয়তো বা আমি একটু পারবো। গজল একটু শিখেছিলাম। সঞ্জিদা স্যার আমাদের জন্য শিখবেন, গান গিয়ে শোনাবেন। আচ্ছা, ধন্যবাদ। আপনাদের গান শোনার হয়তো বা আমাদের সৌভাগ্য হবে না, কারণ অনেকজন মানুষ আপনারা আমাদের যদি পারি, হয়তো বা গান পারি না, আপনাদের জন্য হয়তো শোনাতে পারলে হয়তো আমার নিজেরও ভালো লাগতো। ফারজান হক শশীদ বলছেন হ্যাঁ আসলে মনোযোগ দিয়ে ক্লাস করেছি, ধন্যবাদ। আর নিশাত বলছেন স্যারের হাসিটাও মাশাআল্লাহ, ধন্যবাদ নিশাত আপনাকে। আচ্ছা, সবুজ বলছেন খুব সুন্দর।
আচ্ছা, ধন্যবাদ প্রত্যেকটা ভাই বোনদের আহ, যে আপনারা আমাদের সত্যিকার অর্থে ভালোবাসেন, আমাদের ক্লাসগুলো মনোযোগ দিয়ে করেন। এটাই আসলে আমার গানের কণ্ঠ ওরকম ভালো না, তারপরে যেহেতু আপনারা বলছেন আমি চেষ্টা করব একটা লাইন গেয়ে এখানে শেষ করার জন্য, কারণ আপনাদের ভালোবাসা এই দূর পর্যন্ত আসতে পেরেছি এবং আপনারাই এনেছেন। আমরা চাচ্ছি যে আপনারা আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আমি তো আসলে এই মুহূর্তে গান মনে নেই, আর এখানে আমরা লাইভে যেহেতু আছি হয়তো বা একটা কলি আমি গেয়ে শোনাই। আচ্ছা, অনেক সাধনার পরে আমি গেলাম তো আমার আসলে এই মুহূর্তে মনে নাই, একটু টান দিয়েছি মাত্র। বলেন দেখি একটু পারে বলেন আমি আসলে গান স্যার পারি না। পারেন স্যার বলেন স্যার ভাই বন্ধুদের সাথে এখন বলেন অনেক কষ্ট আচ্ছা আছে। আচ্ছা, কি কি গান বলবো আমি আসলে তো এই মুহূর্তে আসলে মনে রাখা খুব কঠিন, বিশেষ করে গান তো। আমরা চেষ্টা করব পরবর্তীতে যখন আমরা ক্লাস নিব একটা গান বলেন একটু না হলেও স্যার চেষ্টা করব। এখন বলেন এখন বলেন সবাই রিকোয়েস্ট করতেছে অনেক। আচ্ছা আচ্ছা, যাই হোক আপনারা যেহেতু রিকোয়েস্ট করছেন একটা লাইন আমি গিয়ে আপনাদের শোনাই। আমার মতো এত সখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাদন, জানি বাদন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাদন, জানিয়ে বাদন ছিঁড়ে গেলে কব আসবে আমার মরণ, আমার মতো এত সখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ালো মায়ার বাদন। এই মুহূর্তে আমার এতটুকুই মনে ছিল। আমি আসলেও লজ্জিত, আমি পূর্ণাঙ্গ গানটি পারিনি কিংবা এবং কি পারিও না। আর যাই হোক, সামনে আপনাদের চেষ্টা করব অল্প কিছু হয়তোবা মন রক্ষা করার জন্য, যদি পারি কিনা, যদি পারি আপনাদের গিয়ে শোনাবো। ধন্যবাদ, এখানেই আমাকে থামতে হয়েছে। আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, জানি না আপনাদের কতটুকু আমরা সাপোর্ট দিতে পারছি, তবে এইটা জিনিস আমি আপনাদের একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের যতগুলো প্ল্যাটফর্ম আছে এবং যতগুলো কোচিং আছে আমরা তাদের থেকে টাকা দিতে পারি ইনশাল্লাহ। আপনারা তো ক্লাস থেকে বুঝতে পারতেছেন, যদি আমাদের শুরুর ক্লাসগুলো এতটাই চমক থাকে, যখন ক্লাসের মাঝে আসবো আমরা আমাদের আরও বেশি চমক থাকবে। আজকে আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, সেটা আমার বলা মনে ছিল না, শুধুমাত্র ক্লাসেই বললাম আজকে। স্যারা ভাবতেছেন আমাদের কোর্স 4 মাসের, ইনশাল্লাহ আমাদের 4 মাসে শেষ হবে, কিন্তু আপনাদের পাশে শুধু এই প্রাইমারি ব্যাচ না, যতদিন আপনাদের জব না হয় ততদিনই আমি মনির স্যার আপনাদের পাশে আছি। এবং আপনাদের একটা সুখবর দিয়ে রাখি, আমাদের পেজ থেকে যে সমস্ত ভাই বোন চাকরি পাবেন আমরা তাদেরকে আজীবনের জন্য একটা সম্মাননা দিব। এইটা আমাদের পেজ থেকে আজকে আপনাদের ঘোষণা দিয়ে দিলাম। ইনশাল্লাহ আমরা আপনাদের স্বপ্ন পূরণে সবসময় পাশে আছি, এবং আমি মনি স্যারের প্রতি আপনারা সবাই ভরসা করতে পারেন, নন্নবী স্যারের প্রতি ভরসা করতে পারেন। সামনে আপনাদের জন্য আরও চমক আছে। আমি আসলে গান তেমন পারি না, ওই স্যারে পারলেই হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি একদিন বলবো নি, আজকে স্যার বললো, আজকে তুই আমি বলে দিই, এতে কোনো মজা থাকবে না। আচ্ছা, প্রিয় ভাই বোন, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যদি চান আমরা
এখানে গণিতের যে শুধু প্রিলিমিনারি ক্লাস নয়, আমরা রিটেনের ক্লাসও আপনাদের হেল্প করতে পারি। যদি হ্যাঁ, আমরা রিটেনের ব্যাচও চালু করতে চাচ্ছি। যদি আপনারা চান 6 to 10, অর্থাৎ 6 to 10 যত প্রকার পাটিগণিত আছে, বীজগণিত আছে, যেখান থেকে প্রশ্ন আসে 10 থেকে 20তম গ্রেডের, আমরা এই গণিতগুলো আপনাদের হেল্প করার চেষ্টা করব এবং সাবজেক্ট ওয়ারি যে গণিতগুলো আছে আমরা সেগুলো করাবো ইনশাল্লাহ। টপিকস অনুপাতে যে রিটেনগুলো আসে গণিতে, কারণ আপনি প্রিলিমিনারি প্রিপারেশন নিলেই কিন্তু হবে না, কারণ কখন আপনার রিটেন পরীক্ষা আইসা পড়ে আপনার নিজেও বুঝতে পারবেন না। এই জন্য আমরা গণিতের জন্য রিটেনের ক্লাসগুলো আমরা নিব ইনশাল্লাহ। আপনারা কোনো টেনশন নিন না, শুধু আপনারা আমাদের পাশে থাকেন, আমরা আপনাদের পাশে আছি। এটাই ছিল কথা। ধন্যবাদ সবাইকে। আমাদের অনেক ভাই বোনের বাচ্চা কাচ্চা আছে, ওদের সামলাতে হয়। আপনারা চলে যান ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদের জন্য মন থেকে ধরেন আল্লাহ তালা যেন প্রত্যেকটা বোনকে, প্রত্যেকটা ভাইকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়। আর সকল চাকরি প্রত্যাশী ভাই বোন আমাদের প্রতি আপনারা ভরসা রাখুন এবং আমরা আপনাদের পাশে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সো আপনাদের পাশে আমরা যথাসাধ্যভাবে থাকার জন্য আসি, আপনারা আমাদের সুযোগ দিন। এবং আপনাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট থাকবে, আমাদের তো এখানে শুধুমাত্র 60 জন ভাই বোনকেই আমরা কিন্তু মানুষ করতে চাচ্ছি না। আপনাদের যে বন্ধু বান্ধবগুলো আছে তাদেরকে অনুরোধ করেন ভর্তি হওয়ার জন্য, যাতে আপনার বন্ধু বান্ধবের জন্য উপকৃত হয়। মনে রাখবেন, একটা শিক্ষিত পরিবারে একটা শিক্ষিত মা একটা সুন্দর জাতির ভবিষ্যৎ গড়ে দিতে পারে। যদি আজকে আপনি শিক্ষিত হন, আপনার সন্তান কোথায় পড়বে, কোথায় যাবে, আপনি কিন্তু সকল বিষয়ের কিন্তু খেয়াল রাখতে পারবেন। সো আপনাদের বলবো যে সবাই আমরা সর্বোচ্চ চেষ্টা করি ক্লাসগুলো নিয়মিত করার এবং যেন ক্লাসটি মিস না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।